করার জন্য বিষয়টি জিএপিএনটি ল ডিপার্টমেন্ট কিন্তু ক্লিয়ার দিয়ে গেছে। নাও একটা জেল পেন্ডিং ফাইনাল, এখান থেকে আসলে অটোমেটিক্যালি এখানে সেখানে তখন নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এখন প্রশ্ন হলো কেন একটা যদি ক্লিয়ার বলেননি তবু আমি বুঝে পেরেছি আপনার উদ্দেশ্য 2023 কেন টেট পরীক্ষা না হলো না, ওই বিচারাধীন থাকা এবং আইনসিটির নোটিফিকেশন যতক্ষণ প্রকাশিত না হওয়ার 23 সালে টিচার পরীক্ষা গ্রহণ করা অসম্ভব হয়নি। আমি খবর নিয়েছি দপ্তর থেকে কালকে যে অলরেডি 2024 পরীক্ষা নেওয়ার পরিমাণ রয়েছে। আর 197 বলছিলাম টেট ওয়ান পাস করলেও এর মধ্যে 80 কিন্তু ক্লিয়ার আছে, সুতরাং একটা অংশ কিন্তু বাদ পড়বে। আর টেট 2 যারা 169 সবাই দিতে পারবে, এনসিটি গাইডলাইন ক্লিয়ার আছে। শুধু এক্ষেত্রেও এই সংশোধনের কথা এনসিটি বলেছেন, আগে যে গ্রাজুয়েশন উইথ অ্যাটলিস্ট 50% মার্ক অফ 1 ইয়ার পিয়ার এটা ছিল, আমাদের সবাই এটা আছে। এখন বলছে অর পোস্ট গ্রাজুয়েট উইথ 55% মার্কস অর ইকুইভ্যালেন্ট গ্রেড। এখন আবার সিস্টেমের উত্তর বলছে গ্রেড, নম্বর বলে না। এন্ড 3 ইয়ার ইন্টিগ্রেটেড ইয়ার অ্যাডামেন্ট, এটাও ফাইন্যান্সে গেছে। সুতরাং এর মধ্যে চলে আসবে ল এবং জিএপিএনটি ক্লিয়ার, ফাইন্যান্স থেকে আসলে ওরা নিয়োগ প্রক্রিয়া শুরু। সুতরাং আপনার যে ব্যাপারটা এটা আমি আশা করি বুঝে পারবেন। স্যার আমি সব পেয়েছি, কিছুই পাই। একটা কথা হলো রতন বাবু, এখানে টেস্টের কথা এটা গ্রাজুয়েট এবং আন্ডার দুইটা, উনি আন্ডার গ্রাজুয়েটের পক্ষে সাথে সুপ্রিম কোর্ট না আমি সুপ্রিম কোর্ট বলেছে অ্যাকর্ডিং টু কি টেট দিতে গেলে এই কিন্তু যারা দুর্ভাগ্য হতভাগ্য আনফরচুনেট 366 যাদেরকে সার্টিফিকেট দিয়েছেন তাদেরকে কেন অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়? প্রথম। দ্বিতীয়, আপনি বারবার বলছেন, আমি কি বলতে চাই আপনি ঠিকই জানেন, ইউ আর জ্ঞান পার্টি রতন বাবু। আমি শুনুন, এটা আনপার্লামেন্টারি না, জ্ঞান গম্ভীর রতন বাবু। আমি আপনাকে বলছি স্যার, কেন আপনি ওইদিকে যাচ্ছেন? আপনি নিউজ আমি আপনাকে বলছি এখন সময় নষ্ট না, বেকারদের যন্ত্রণা আপনি বুঝবেন না, আপনি বুঝবেন না স্যার। এখানে খেদের জমছে যারা আছে বুঝবে না, কিছু কিছু আমার বন্ধু রতন বাবু বোঝে করে দেওয়া হয়েছে। আমি আপনাকে আমি বলছি রতন বাবুকে, এই 363 জন আপনি 360 জন কবে অ্যাপয়েন্টমেন্ট দেন? আর আপনি আন্ডার গ্রাজুয়েট বলেছেন, গ্রাজুয়েট যারা ট্রেন্ডেড তাদের ব্যাপারে আপনার বক্তব্য বললাম না। না শুনুন, আমি আপনাকে আর দ্বিতীয় কথা রতন বাবু, যাদের যাদের এই আছে বেকার আছে তাদের সম্পর্কে আপনি কি নিযুক্ত করেছেন, কি ফাইল দিয়েছেন আমরা দেখেছি। এখন বক্তব্য সরকারি ইন্টারেস্ট অফ দা আনএমপ্লয়েড, আমি আপনাকে 24-এ নেবেন, 23-এ নেন, 23-এ আন্ডার গ্রাজুয়েটের ব্যাপারে হাইকোর্ট বলে, সুপ্রিম কোর্ট বলে, গ্রাজুয়েটদের ব্যাপারে বলেছে। আপনি বলেছেন আপনি যে স্টেটমেন্ট দিয়েছেন, একজন মন্ত্রী বলেছেন ডিপার্টমেন্টে পাঠাবেন, এখানে হোমওয়ার্ক করে আসতে হবে। আমি আপনাকে বলছি রতন বাবু, বেকারদের স্বার্থে টেট পরীক্ষা যারা পাস করেছে কবে চাকরি দেবেন, আর গ্রাজুয়েট আন্ডার গ্রাজুয়েট এদের নেওয়া হবে কিনা, এবং যদি সম্ভব হয় আপনার কাছে থাকে তাইলে এখন কত পোস্ট খালি আছে এলিমেন্টারি এবং সেকেন্ডারি এডুকেশন? আপনি তো মোটামুটি সিস্টেম করে এসেছেন। ওকে আপনি যেটা জানতে চেয়েছেন মাননীয় সদস্য গোপাল বাবু, যে ডিপার্টমেন্টে তারা রেডি আছে ভ্যাকেন্ট পোস্ট, যেহেতু আমার কাছে প্রশ্ন, তবুও আপনি চেয়েছেন, আপনার দায়িত্ব দায়বদ্ধতা আছে। ইউজিটি 1775 ভ্যাকেন্ট, জিটি 1721 ভ্যাকেন্ট। আর আমরা বলছেন কবে তাদেরকে দেবে এটা আমি বলে দিচ্ছি, ফাইন্যান্স থেকে আসবে প্রসেস। আর পরীক্ষা 24 হবে। I think you are sorry. এখানে প্রায় 22টার উপরে প্রশ্ন। আমি কেন বলছি স্যার, এখন আর মাত্র 15 মিনিট বাকি। 15 মিনিটে মাত্র 2 জন প্রশ্ন করতে উত্তর দিন, ঠিক আছে? সাপ্লিমেন্টারি বিষয়টা যদি আপনি এভাবে অ্যালাউ করেন, উনি যদি পলিটিক্যালি স্পিচ করেন, অ্যাকচুয়ালি উনি এন্টারটেইন করতে উঠেছেন, উনি তো সিরিয়াসলি বিষয়টা নিচ্ছেন না। তো এভাবে যদি আপনি অ্যালাউ করেন, অনেক নতুন স্পিকার আর আপনি এটা নিয়ে সচেতন হইতে স্যার আপনাকে মেইনটেইন করতে হবে স্যার। উনি দেখুন, উনি তো কোনো সিরিয়াস বিষয় আলোচনা করতে চান
এটা entertain হয় নাকি স্যার? মন্ত্রীর সাম্প্রদায়িক ভোট, বাম, কংগ্রেস, বিনা। আমার কোয়েশ্চেন নাম্বার স্যার 27 Question number 27. ঠিক আছে, আরে ঠিক আছে, Question number এটা কি এরকম ভুল বলেছে? অভিষেক বাবু, কি ভুল বলেছে? ও Question number 27. অ্যাডভিটেশ কার্ড 27, প্রশ্নকর্তা শম্ভুলাল চাকমা। প্রশ্ন, লঙ্কাবেরী মহকুমা চ্যানেলটাতে জনগণের স্বার্থে একটা বালিকা বিদ্যালয় স্থাপন করে এটাকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরিত করার কোনো পরিকল্পনা সরকার আছে কি? উত্তর, গলা জেলা লঙ্কাবেরী মহকুমা চ্যানেলটাতে এই মুহূর্তে বালিকা বিদ্যালয় স্থাপন করার দপ্তরের কোনো পরিকল্পনা নেই। থাকলে কবে নাগাদ হবে বলে আশা করা যায়? 1 নম্বর প্রশ্নের উত্তরের প্রেক্ষিতে 2 নম্বর প্রশ্নের কোনো উত্তর আসে সাপ্লিমেন্টারি স্যার। না, সাবজেক্ট কম লাগবে বললেন। তারপরে আরো অন্যান্য প্রশ্ন। এক প্রেজেন্ট লঙ্কাবেরীতে মহকুমাতে মোট 329টি স্কুল আছে, এর মধ্যে জেবি স্কুল 210টা, এসবি স্কুল 91টা, হাই স্কুল 18টা, এইচএস 10টা। মহকুমা স্কুল লঙ্কাবেরী 194টা স্কুল আছে, এর মধ্যে জেবি স্কুল 124, এসবি স্কুল 49টি, হাই স্কুল 13টি। তো সবগুলি স্কুলেই বালক বালিকা উভয় পড়ার ব্যবস্থা আছে। আপাতত আমাদের পরিকল্পনা, তবে আপনি যেহেতু প্রশ্ন করেছেন, ডিপার্টমেন্ট বলছে তারা চিন্তা ভাবনা ডিপার্টমেন্ট চিন্তা ভাবনা করছে, ঠিক। আমি ধন্যবাদ জানাই ডিপার্টমেন্ট, কিন্তু জনপ্রতিনিধি হিসেবে এলাকার জনগণের কথা বলার জন্য আমি এখানে এসেছি। যেহেতু জনগণের দাবি, সেই জনগণের দাবি যদি আমি উত্থাপন না করি, তাহলে আমি আমার দায়িত্ব থেকে যেমন একটা সরে যাচ্ছে সেরকম লাগে। তার জন্য আমার দাবি জনগণের জন্য, জনগণের সুবিধার্থে, যাতে শৈলিকাতে একটা বালিকা বিদ্যালয় স্থাপন করার মধ্য দিয়ে সেটাকে উন্নীত করে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরিত করা হয়, তার জন্য দাবি রাখছি। আশা করি দাবিটা পূরণ হবে। ঠিক আছে, মাননীয় সদস্য মহোদয় যে প্রশ্ন করেছেন, দপ্তরের ডাইরেক্টর সেক্রেটারি সবাই আছেন এখানে, আশা করি এই ব্যাপারটা একটু গুরুত্ব দিলে ভালো একটা বালিকা বিদ্যালয় করা যায়। মাননীয় সদস্য শ্রী সুবোধ দেববর্মা মহোদয়। Question number 28. Question number Advocate question number. 28. Whether Education Department is planning to upgrade Ram Narayan Thakurpara High School into higher secondary school under Chorilam at Shivajava district. Answer. At present, Education Department has no plan to upgrade Ram Narayan Thakurpara High School into higher secondary school under Chorilam block of Shivajava district. Supplementary, sir. Ramnarayan Thakurpara High School is one of the old schools in Shivajava district under subdivision. প্রতি বছরে এই স্কুল থেকে লাস্ট নাম্বার অফ স্টুডেন্ট গো থ্রু ইন মাধ্যমিক এক্সাম বিশালগঞ্জ থেকে প্রায় 10 কিলোমিটার দূরে চট্টগ্রাম থেকে প্রায় 6-7 কিলোমিটার হবে। চট্টগ্রাম বিধানসভা কেন্দ্রের মধ্যে 9টা এডিসি প্লেস আছে, 9টা এডিসি প্লেসের ভিতরে 3টে কাছাকাছি হাই স্কুল আছে। এই 9টা এডিসি প্লেসের ভিতরে এগুলা হাই স্কুল আছে, বাকি ছাত্রছাত্রীরা ওই স্কুলের ছাত্রছাত্রীরা পাঠশালা পড়ে, তারা ভর্তি হতে লাগে either in Alchimura Higher Secondary School or Nishamganj Higher Secondary School. তো এই রামনারায়ণ ঠাকুরপাড়া হাই স্কুলের ছাত্রছাত্রীরা তারা গিয়ে অ্যাডমিশন নিতে হয়, এবং এই রামনারায়ণ ঠাকুরপাড়া হাই স্কুলের ছাত্রছাত্রীরা খুব দূরে অবস্থিত, তাদের যাতায়াতের ক্ষেত্রে কোনো একটা সুব্যবস্থা নাই, না থাকার কারণেই তো এই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা বিরাট সংখ্যক ছাত্রছাত্রী আছে। সেজন্য জনগণের স্বার্থে, ওই এলাকার জনগণের স্বার্থে এবং ছাত্রছাত্রীদের স্বার্থে এই স্কুলটি উন্নতি করার খুব দরকার। আর এই স্কুলটি স্থাপিত হয়েছিল 1945, খুব পুরনো স্কুল। তার জন্য আমার আশা রাখবো আমি এই স্কুলটি উন্নতিকরণ করা হলে, আপগ্রেডেশন করা হলে বিরাট সংখ্যক স্টুডেন্ট
উপকৃত পাবেন এবং এলাকার অভিভাবক উপকৃত পাবেন। এই আশা রেখে আমি সরকারের কাছে আবেদন রাখছি যাতে করে থ্যাংক ইউ। Sir, at present there are 18 numbers of high and higher secondary schools under state government in Choilam of Shivaji District. Out of these schools, there are 12 high school and 6 higher secondary school. Number of students, this school number of students Ramnaram Thakurpada High School is 114, total 114 জন ছাত্র। Class 9, total school 114 জন, class 9 এ 24 জন এবং class 6 এ class 10 এ 6 জন। At present number of students in class 10 is very less. আমরা হায়ার সেকেন্ডারি চাইছেন, তো ডিপার্টমেন্ট বলছে যেহেতু এনরোলমেন্ট অফ স্টুডেন্ট ইনক্রিজেস, যদি ইফ এনরোলমেন্ট অফ স্টুডেন্ট ইনক্রিজেস, ডিপার্টমেন্ট উইল কনসিডার অ্যাপ্লিকেশন অফ দিস স্কুল ফ্রম হাই টু হায়ার সেকেন্ডারি। একটা হায়ার সেকেন্ডারি করলে অনলি যদি 6 জন থাকে, 6 জন দিয়ে একটা হায়ার সেকেন্ডারির সমস্যা। তবে আমরা কোশ্চেন পাওয়ার পর আমি দেখছি ডিপার্টমেন্ট দৌড়চাপ করে খবর নিয়েছে, গুরুত্ব দিয়েছে। তো এই ব্যাপারটা 6 জন দিয়ে হায়ার সেকেন্ডারি একটু মুশকিল। ঠিক আছে, তবে এইটা তবু আমরা চেষ্টা করে আশেপাশের স্টুডেন্ট যদি কিছু আসতে চায়, যেমন আমাদের একটা আমি দেখেছি কোলাগাছি হাই স্কুল, এটা আপগ্রেডেশন করেছে, আশেপাশের স্কুল থেকে এনগেজ করেছি আমরা জনপ্রতিনিধি হিসেবে, তারা আশা করে গভর্নমেন্ট থেকে তারা বলছে এটা না করেন, বলছে ভবিষ্যতে যদি ইনক্রিজ হয় তাহলে বলছি এই আশপাশে 3টা হাই স্কুল আছে, 3টা হাই স্কুলে তারা ধরে গিয়ে তাদের অ্যাডমিশন নিতে হবে। ঠিক আছে, তাদের একটু ব্যবস্থা খুব সুবিধা লাগে। তার তুমি বলছে 3টা স্কুল, নাগেরচর হাই স্কুল আছে, রমলা হাই স্কুল আছে, রান্নার 3টে স্কুল, দেখুন স্কুলে অনুসরণ করে আপনারা উপকৃত পাবেন। থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্নকর্তা হচ্ছে মাননীয় সদস্য শ্রী পলদাংশু মহোদয়। I repeated start question 38. that late MLS Kalpanshu. Question number 1, is there any plan to government to upgrade high school to high secondary school under 48 Karamsara Assembly constituency at present? Answer, Education Department has no plan to upgrade any high school to high secondary school under 48 Karamsara Assembly constituency. If yes, then where and which are these? In respect to answer of question number 1, this question does not arise. তবুও আপনার অবগতির জন্য জানাচ্ছি যে at present there are 15 numbers high and higher secondary school in 48 Karamsara Assembly constituency under state government. Out of these schools, there are 10 high schools and 5 higher secondary schools আছে এখানে। If necessary, in future, department will consider application of high to higher secondary school under 48 Karamsara দেখা গেল গভর্নমেন্টের একটা প্ল্যান হয়েছে। তো এখানে বর্তমানে নেই, কিন্তু ভবিষ্যতে প্ল্যান হয়েছে। আমি দেখেছি রাজ্য সরকারের মধ্যেই হাই টু হায়ার সেকেন্ডারি 19টা করছে তো এবছর, এবং এসবি টু হাই করেছেন 15টা, বুঝলে ফিউচার প্ল্যান ইজ দেয়ার, আপনার এখানে হওয়ার সম্ভাবনা আছে। Supplementary, Honorable Speaker, sir. We all know education is the future of the state. But I would like to draw your kind attention and request department to intervene the matter. Let me give you example of 4 schools in my constituency: Upendra Raja High School, Karamsara High School, Vinanda Devarma High School, Ratan Raja High School. We all understand that it's a matter of statistic and numbers of pass out students that it will upgrade or not upgrade. But when these school students pass out and they take admission in other school, due to very limited higher secondary school in my constituency, they take admission in other school like Vidyajyoti. So in Vidyajyoti, when they go and when they start taking admission, what happens during their classes? Because they come from Bengali to English and they face inconvenience because of that. Due to less number of higher secondary school, they study English and they face very problem. So I would like to request department to look into this said 4 schools to upgrade into higher secondary for the betterment of the students. Thank you. Supplementary, sir. Sir, এক লোক উত্তর দেবে আমার স্যার এই প্রশ্নে একটা সাপ্লিমেন্টারি আমারও রসাবাড়িতে আমার একটা ব্লক আন্দারি রসাবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুল, এটা একটু বিদ্যাজ্যোতি স্কুল হয়েছে। তো বিদ্যাজ্যোতি হওয়ার কারণে এই যে হাই স্কুল থেকে যে স্টুডেন্ট তারা এখন ক্লাস 11 এ যদি পড়াশোনা করতে হয় তাহলে তো অন্য গভর্নমেন্ট স্কুলে যাবে। তো এই কারণে আমি যা এডুকেশন ডিপার্টমেন্ট আইএস থেকে জানার পরে আমি
রসবাড়ি কামি স্কুলে একটা হাই স্কুল করা হয়েছিল। এটা হাই স্কুলে আপগ্রেড করে ক্লাস 11 করার জন্য কিন্তু এখনো এটা চালু করা হয় না। আরেকটা আমাদের এই রানাগুলিতে এবছরে বিদ্যাজ্যোতি স্কুলে অনেক ছাত্র মানে ব্যাক পেপার আইছিল, তো এই কারণে যারা বিদ্যাজ্যোতি স্কুল রসবাড়ি হাই সেকেন্ডারি স্কুলেও হেডমাস্টার নাই আর ইংলিশ টিচার ইংলিশ ব্যাকগ্রাউন্ড টিচার নাই, এই কারণে অনেক সমস্যা দেখা দেয়। আর দয়ারাম স্কুলকেও যখন আপগ্রেড করে ক্লাস 11 যারা হাই স্কুল থেকে এখানে অ্যাডমিশন করে পড়াশোনা করতে পারে, এটা আমি অনুরোধ করছি। মাননীয় সদস্য যেটা বলেছেন আপনি জানলে খুশি হবেন। আপনার দয়ারাম কামি হাই স্কুল বেসরকারি ব্লক অলরেডি আপগ্রেডেশন করে ফেলেছে, হাই স্কুল গভর্নমেন্ট অলরেডি রেখে দিয়েছে, অলরেডি ব্যবস্থা করেছে, তাই তো? এটা অলরেডি আমার কাছে যে লিস্ট আছে আপগ্রেড তো করা হয়েছে, কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে মানে টিচার হেডমাস্টার দেওয়া হয় না এখনো। আমাদের স্কুল হয়েছে, আপগ্রেডেশন হচ্ছে, টিচার যাতে থাকে বেশি কষ্ট। সদস্যগণ, দর্শক পর্ব শেষ হলো। যে সমস্ত তারকা চিহ্নিত প্রশ্নের উত্তর মৌখিকভাবে দেওয়া সম্ভব হয়নি, এগুলো সহ তারকা চিহ্নিত প্রশ্নগুলো উত্তরবদ্ধ সবার টেবিলে পেশ করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি। সম্মানীয় স্পিকার স্যার, খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে একজন দায়িত্বশীল মিনিস্টার সুধাংশু দাস সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা আপত্তিকর এবং রাজ্যের জাতি উপজাতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার মতো একটা স্টেটমেন্ট অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই বিষয়ে একটু আলোচনা করা দরকার এবং এটাতে সারা রাজ্যে মানুষ বিচলিত হয়েছে। একজন দায়িত্বশীল মিনিস্টার বলেছেন, আপনার নজরও অবশ্যই এসছে। আমার মনে হয় হিন্দুদের দেবদেবী পূজা করার কোনো নৈতিক অধিকার আর নেই, কারণ যে জাতি বিধর্মী জিহাদিদের আগ্রাসনের হাত থেকে আর আরাধ্য দেবতার মন্দির মূর্তি বাঁচাতে পারে না, যারা নিজের ধর্মের চরম অপমান দেখেও প্রতিবাদ করতে এগিয়ে আসে না, আর আবার কিসের ধর্ম কিসের পূজা পাঠ। এদিকে হিন্দুদের মন্দির ভাঙচুর হচ্ছে আর আমরা সবাই ধর্ম নিরপেক্ষতার রস পান করে রাজনীতি করছি। কিন্তু এটা তোমার লজ্জা, তোমার চূড়ান্ত ব্যর্থতা। মাথায় রাখবে, নিজের ধর্মের চরম অপমান দেখেও নিজে আরাধ্য দেবতার মূর্তি মন্দির ভাঙচুর হচ্ছে। দেখো, আপনার শরীরে রক্ত যদি গরম না হয়, আপনার কণ্ঠে প্রতিবাদের ভাষা যদি জাগ্রত না হয়, ধরে নেবেন আপনার শরীরে রক্ত জল বইছে। রাজনীতি বাইরে গিয়ে ভাবো। অত্যন্ত মানে স্পর্শকাতর স্টেটমেন্ট একজন দায়িত্বশীল মিনিস্টারের যে করেছে। আমি মনে করি এটা এই হাউসে ক্ষমা চাওয়া উচিত বা উত্তর করা উচিত। এই ব্যাপারে তো গোপাল বাবু প্লিজ। আমি যে ছিলাম না প্রতিবাদী কলমে দেখলাম সামাজিক মাধ্যমে এক মন্ত্রীর তোলপাল্লা আমার বক্তব্য রিপিটেশন স্যার রিপিটেশন না এটা হলো স্যার তুই এটা হলো না, ঠিক আছে, না দরকার নাই তো ভিডিও তো বলছেন ভিডিও বলেছি একজন মন্ত্রী সংবিধানের শপথ নিয়ে একটা কথা মনে রাখতে হবে, একটা কথা বক্তব্য নেই। আমাদের ভারতবর্ষের যে পরিস্থিতি, পার্শ্ববর্তী একটু একটা সেকেন্ড কথা বলি, একটা সেকেন্ড কথা বলছি, বললেন আপনারা শুনেছি মাননীয় মন্ত্রী সাহেব বলেছেন, তার কথা আপনি একটু একটা সেকেন্ড বলতে দিন, আমাকে একটা মিনিট বলতে দিন, একটা মিনিট বলতে দিন, একটা মিনিট বলতে দিন, আমাকে এক মিনিট বলতে দিন। কি বর্তমানে আমরা তো ভারতীয়, আমাদের দেশ তো আগে, বাংলাদেশের যে পরিস্থিতি এটা একটু পেছনে দেখতে হবে। জেহাদি ইসলামিক যে একটা ফোর্স কাজ করছে এবং বাংলাদেশের যে ক্ষমতা পতন হয়েছে সেটা ইন্ডিয়ার জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে, সেখানে আমাদের হিন্দুদের ঘরবাড়ি ভাঙছে, আরবদের দেবদেবীদের মূর্তি ভাঙছে, হিন্দু শূন্য সেখানে করতে চাইছে। এটা করলে ভারতবর্ষে ভালো হবে, তার প্রভাব তো ত্রিপুরা রাজ্যে পড়ছে। এবং মন্ত্রীর বক্তব্য কি, মন্ত্রী কি বলতে চাইছেন? মন্ত্রী জনগণের যেটা মনের কথা সেটা উনি বলতে জনপ্রতিনিধি হিসেবে সেটা বলেছেন। উনি আঘাত পেয়েছেন এবং আরব দেবতা এভাবে ভাঙচুর হচ্ছে, আবার ইন্টারন্যাশনাল শক্তি কাজ করছে তার পেছনে ভারতবর্ষকে ধ্বংস করার জন্য। এই জায়গায় একটি মন্ত্রী কথা বলতে পারে না, জনগণের মনের কথা বলতে পারে না। সুদীপ বাবু, অভিষেক বাবু, সুদীপ বাবু, আমি এখানে সিনিয়র মন্ত্রী, আমাদের স্পিকার, আপনার সবাই রয়েছে। ভারতবর্ষে সংবিধান দ্বারা পরিচালিত, আমরা সবাই সংবিধান দ্বারা পরিচালিত। মন্ত্রী যখন শপথ নিয়েছেন, সংবিধানকে সামনে রেখে শপথ নিয়েছেন। দায়িত্বশীল মন্ত্রিসভার সদস্য হয়ে আপনি এই ধরনের উস্কানিমূলক বক্তব্য রাখা যায় না, জেনে নিন।
আপনি পরবর্তী সময় আপনার ফেসবুক পোস্টে উইথড্র করেছেন, আমি বুঝেছি। আমি ভেবেছিলাম আজকে হয়তো বা তিনি যখন উত্থাপন করেছেন অন্যরাও আপনি চাপে পড়ে হয়েছে, কোনো আপনি সব বুদ্ধি দিয়ে চাপে কেউ না কেউ আপনি পোস্টে উইথড্র করেছেন, ভেরি নাইস। কোন মানুষই তারাই কোনো আবেগে ক্যারি হবে। কিন্তু এখন এখানে যেখানে দাঁড়িয়ে একজন তারপরে ওখানে আরেকজন দাঁড়ানোর চেষ্টা করছে, they are trying to support your logical speak. That is not welcome. ঠিক আছে, ঠিক আছে। I mean, as a not only a member, but as an elder brother, I advise you, please refrain. এটা ভারতবর্ষে আমি হিন্দু, আমি গর্ববোধ করি। যে কোনো মানুষ আমার পাশে বলেছে মোহাম্মদ ফিল প্রাউড অফ মোহাম্মদ। দিস ইজ ইন্ডিয়া। India is being guided by a constitution. We cannot disgrace the constitution. অবমাননা করতে পারি না আমরা সংবিধান। কাজে আমার অনুরোধ থাকবে, এবং অনেক ডিমান্ড করবেন, আমরা রাজনৈতিক ডিমান্ডের ব্যাপার নাই, আপনার উচিত এমন কোন স্টেপ কোন স্টেটমেন্ট আমাদের দেওয়া উচিত নয় যেটা আমাদের ভারতবর্ষের শান্তি শৃঙ্খলা সৌহার্দ্যের উপর আঘাত আনে। নাম্বার ওয়ান, এমন কোন স্টেটমেন্ট সত্যিকার হিন্দু যদি হয়ে থাকে এমন কোন স্টেটমেন্ট আমার দেওয়া উচিত নয় আমার অ্যাডজয়নিং নেবারিং কান্ট্রিতে যারা মাইনরিটিরা রয়েছে তাদের উপর যেটা একটা প্রভাব পড়ে, সেরকম ভাবে আমাদের চিন্তা ভাবনা করে এগোতে হবে। ট্রু পেট্রিয়ট এবং ট্রু হিন্দুবাদী যদি হয়ে থাকে, মনে রাখবেন যেন আমার কোন স্টেটমেন্ট দ্বারা আমার পার্শ্ববর্তী রাজ্যে দেশে যারা হিন্দুরা রয়েছেন তাদের উপর যেন কোনো আঘাত সেটা আপনার নৈতিক দায়িত্ব। উই স্ট্রংলি কন্ডেম দিস স্টেটমেন্ট অফ ইয়োর। আমি এখন আপনাকে অ্যাডভাইস দিচ্ছি, মেম্বার, প্লিজ ঠিক আছে, স্ট্যান্ড আপ এন্ড অ্যাপোলোজাইজ বিফোর দ্য সোসাইটি যে আমার ভুল হয়েছে, আমার এই ধরনের আমরা করবো এই স্টেটমেন্ট আপনি আমার কোনো দাঙ্গা হয়েছে তো কোনো ধরনের কোনো ওকে, ঠিক আছে। আমি সুধাংশু এখানে সুধাংশু বলতে বলবো। সুধাংশু আপনি বলুন। সুধাংশু বাবুকে যখন 21 করেছে গোপাল বাবু সুধীর বাবু জ্ঞান দিয়েছেন। মানে অধ্যক্ষ মহোদয়, মাননীয় মন্ত্রী সুধাংশু দাস যে ফেসবুকে তার পোস্টিং আমরা সবাই দেখেছি, বিরোধী দলও দেখেছে, শাসক দলও দেখেছে। মাননীয় সদস্য এটাও স্বীকার করেছেন যে এটা পরবর্তী সময় ডিলেট হয়েছে। ডিলেটটা সুধাংশুবাবু করেছেন, এটা ইটসেলফ সিম্বলাইজেস যে তার একটা ডিফেনশন রয়েছে, তাকে দিয়ে করানো হয়েছে আমাদের দলের তরফ থেকে বা থেকে, সেটাও বোঝা উচিত। আজকে যেহেতু কনস্টিটিউশনের প্রশ্ন এসছে, আমাদের কনস্টিটিউশন যারা গাইডেড আমরা প্রত্যেকে, এটা সঠিক, কিন্তু একটা কথা মাইনরিটি সদস্যকে বলবো বা বিরোধী দলের যারা সদস্যরা আছেন আমাদের, তাদেরকে বলবো যেমন ব্যক্তি যারা টুকরে টুকরে গ্যাং বলেছিল তাদেরকে আপনাদের দলে টিকিট করতে কানাইয়া কুমার। আব্দুল হাম শর্মিন্দা হে তেরা কাতিল জিন্দা। আজকে যদি কানাইয়া কুমার সেটা বলতে পারে, তাকে আপনার দল প্রমোট করতে পারে। আজকে সুধাংশু দাস মাননীয় মন্ত্রী সংবিধানের নামে শপথ নিয়েছেন, কিন্তু সে কিন্তু ঠিক করেনি যে আমি আমার পোস্টটাকে রাখবো, তার রিটেনশন হয়েছে। হি এক্সপ্রেসড হিজ রিমোর্স বাই ওয়ে অফ ডিলেটিং দ্য পোস্ট। এটা বুঝে নেওয়া উচিত। আজকে এটা তার জন্য আপনারা একের পর এক মেম্বার সুধাংশু দাস এই ব্যাপারটা নিয়ে আপনারা সোচ্চার হবেন। আপনাদের বোঝা উচিত সেই ব্যাপারটা ভারতবর্ষে আমরা প্রত্যেকে, আমাদের সরকার গঠিত হওয়ার পর আমাদের রাজ্যে, আমাদের ভারতবর্ষে প্রধানমন্ত্রীর নেতৃত্ব একটা সিঙ্গেল ইনস্টেন্স আপনারা দেখান যে সংখ্যালঘুদের উপর কোনো বর্বরিত হামলা বা অত্যাচার হচ্ছে। সবকা সাথ সবকা বিকাশের কথা বলছি মাননীয় প্রধানমন্ত্রী। উনি বিদেশে গেছেন, মসজিদে যাচ্ছেন, আরো আমাদের রাজধানীতে থেকে মসজিদে যাচ্ছেন। আমাদের রাজ্যে এখানে বলা হয়েছিল বিরোধী দল থেকে যে ভারতীয় জনতা পার্টি সরকার এলে সংখ্যালঘুদেরকে কচু কাটা করা হবে, বাংলাদেশ তাড়িয়ে দেওয়া হবে, পাকিস্তান তাড়িয়ে দেওয়া হবে। Just like a single instance where the minorities have been subjected to utter oppression, suppression. একটা উদাহরণ দিন আমাদের রাজ্যে ঘটানোর চেষ্টা করা হয়, আমাদের জড়িয়ে পর্যন্ত করা হচ্ছে, এখনো করা হচ্ছে প্রতিবারের ঘটনা নিয়ে। আপনারা খোঁজ নেবেন মাননীয় বিরোধী দল নেতা, আপনার দলের নেতা আমাকে ফোন করে বলেছেন যে সুশান্ত বাবু আমি খোঁজ নিয়ে দেখেছি, আপনি যদি না যেতেন আরো অঘটন করতেন। ঠিক তেমনি রাজনীতির জন্য রাজনীতি করবেন, কিন্তু যেটা সত্য সেটাকে নিয়ে একটু ভাববেন। কারণ সুধাংশু বাবুকে আমি সমর্থন করছি না, আর সমর্থন কেউ করছে না, বা সুধাংশু বাবু নিজে কেউ তার মধ্যে একটা, আর কোন জাতিকে সে টার্গেট করেনি, তার মধ্যে একটা রিপেনশন এসছে, একটা রিমোর্স। তার ডিলেট করার অর্থ কি, মানে সে নিজেকে নিজে শুধরে নিয়েছে। তো সেটা আপনারা সাজেশন দিয়েছেন, নিশ্চয়ই সুধাংশু বাবু মনে রাখবেন আগামী দিনে। কিন্তু
মাননীয় বিধায়ক অভিষেক দেবরায় যেটা বলেছে, বা সুধাংশু বাবুর ইন্টেনশন যেটা, none of us should try to indulge সুধাংশু বাবু অ্যাটাক করার চেষ্টা করি, কিন্তু তারপরেও জাতি নিয়ে কথা বলার, ধর্ম নিয়ে কথা বলার দিস ইজ আওয়ার ফান্ডামেন্টাল রাইট আমাদের রয়েছে। আমার নিজের সম্পর্কে কথা বলার আমার ফান্ডামেন্টাল রাইট আমার রয়েছে। হয়তো সুধাংশু বাবু সেই দিকে কথা বলেছে, এরপর তার মধ্যে বললাম তো একটা পশ্চাৎ হয়েছে, যেহেতু মাননীয় বিরোধী নেতা আছেন, তাদের দল থেকে একটা প্রেস রিলিজ দেওয়া হয়েছে, সেটাকে কন্ডেম করে দেওয়া হয়েছে। আমার দল থেকে না, নিশ্চয়ই আমাদের আপার লেভেল থেকে তাকে বলা হয়েছে। আমরা এগুলোকে প্রশ্রয় দিই না বলেই তো সেখানে তাকে বলা হয়েছে, সে সেটাকে ডিলিট করেছে। তবু আপত্তিকর না, তবে আপনাদেরকে আমি বলবো, ইউ মাস্ট রিসপেক্ট, মানে অনারেবল মেম্বার, ইউ মাস্ট রিসপেক্ট দ্য পারসন হু ইজ ওপেনলি জাস্ট প্রভোকিং কানাইয়া কুমার, আফজল হাসান বিন্দা। আমি যেটা বললাম, তাকে তো আপনারা প্রমোট করলেন, তাকে আপনারা নমিনেশন দিলেন। ঠিক আছে, ওয়ান সেকেন্ড। Did not at that point of time, that is a matter of subjudice. তারপরে বলছি, কেস চলছে, তারপরে বলছি, কানাই কুমার সংবিধান নামে শপথে কোনো ছেড়ে বসে স্টেটমেন্ট দেয়। আজকে যদি এটা অভিষেক দেবরায় যেত, উনি সংবিধানের নামে শপথ এবং একটা স্টেটমেন্ট, জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটিতে ক্যাম্পাসের ভিতর কানাইয়া কুমার যে কথা বলেছে, ইউ আর ট্রাইং টু ডিনাই দ্য ফ্যাক্ট। আমাদের প্রত্যেকের সেটা অধিকার আছে, and each and every citizen of this country is guided by the constitution, provisions of the constitution. We must remember, কানাইয়া কুমার is not exceptional. যদি কানাইয়া কুমারকে আপনারা ভ্রমণ করতে পারেন, একটা অ্যাকশন নিয়েছে কংগ্রেস দল কানাইয়া কুমারের এগেইনস্টে, নিউ দিল্লি থেকে আপনারা তাকে প্রার্থী করেছেন, দলীয় পর্যায়ে আপনারা নিয়ে যাচ্ছেন না। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমরা ভুলিনি আসাদুদ্দিন ওয়েসি শপথ নেওয়ার সময় কি বলেছিলেন? ভারতবর্ষের পার্লামেন্টের শপথ নেওয়ার সময় উনি কি বলেছিলেন? জয় ফিলিস্তিন। তারা সংবিধানের কথা বলে। ঠিক আছে, বিনয় কি বলছিলেন? প্লিজ। আমি বলছিলাম, স্বামী বিবেকানন্দের ভাষায়, হিন্দু বলতে আমরা গর্ববোধ করি। বাংলাদেশের পরিস্থিতিতে অসহ্য যন্ত্রণায় আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বাধ্য হয়েছিলেন হিন্দুদের ইউনাইটেড করার জন্য, ব্যাংকের প্রতিবাদ করার জন্য। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার কি অপরাধ? একদম মিনিস্টার কি সেটা বলতে পারেন না? আমি এই পবিত্র হাউসেই বলছি, বাংলাদেশের এই ঘটনা আমি অন্তত এই প্রতিবাদ জানাচ্ছি। এই সমস্ত ঘটনা কোনো সময়েই আশা করা যায় না। ওকে, ঠিক আছে, সুধাংশু স্যার, এখানে একজন মাননীয় মন্ত্রী বলেছেন যে এই পোস্ট এটা নিয়ে যখন ভাইরাল হলো, বিতর্ক হলো, তখন তিনি একটা গর্হিত কাজ করেছেন, এটা করতে পেরেছেন বলেই ডিলিট করেছেন। যদি ঘটনা তাই হয়, সাধুবাদ জানাবো। স্যার, এটা দেখার পর আমি সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা টুইট করি, প্লিজ সিট এন্ড সেনসিটাইজ ইওর মেম্বার। এবং পুলিশের ডিসি এবং ওয়েস্ট এসপি মহোদয়কে আমি পাঠাই। এসপি মহোদয় রেসপন্ড করেছেন, ইয়েস উই আর ভেরিফাইং। এখন এটা ডিনাই করেন অন্যরা যেরকম বলেছেন। যদি এরকম কোন ঘটনা অন্য কেউ করতো, এ ধরনের এই পোস্ট স্পিচ, তার বিরুদ্ধে আমাদের ভারতীয় এখন সংহিতা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হতো না। প্লিজ প্লিজ লিসেন মি, আমি এটাকে চাচ্ছি না। ঠিক আছে, এটা অবশ্যই এটাকে ডিফেন্ড করার প্রশ্ন নাই, এবং যেভাবে বলা হচ্ছে এতে ডিফেন্ড করছেন, আপনি ডিফেন্ড করছেন না? হ্যাঁ, ডিফেন্ড করছেন আপনারা? হ্যাঁ বলুন, আপনি বলুন ডিফেন্ড করছেন এখনো? এখন বলছেন আপনারা, বলছেন এটা আমি বলছি, আমি শেষ করছি, বলুন। কি অপরাধ করেছেন? কি অপরাধ করেনি? সরাসরি উস্কে দিচ্ছে না, সরাসরি উস্কে দিচ্ছে, কিচ্ছু অপরাধ করে, সরাসরি উস্কে দিচ্ছে, কিচ্ছু অপরাধ। আমি বলছি অপরাধই বলুন। হ্যাঁ পারে, পারে। কি বলছেন আপনি? পারে আপনি বলছেন আমি বর্ণিত বলেছেন, কিভাবে হয়েছিল না? ইউ আর টেলিং দি আদার ভার্সন। মন্ত্রী কি বলেছেন? হ্যাঁ বলেছেন, আপনি হ্যাঁ বলছেন, মন্ত্রী বলেছে। আপনি বলুন, আমি শেষ করছি প্লিজ।
করেন? তার সংবিধানের নামে শপথ গ্রহণ করে এরকম হেড স্পিচ দেওয়া যায় না, তাও একজন মিনিস্টার তার পাবলিকলি ঠিক আছে, এখন মন্ত্রী বলছেন এবার আপনি উপলব্ধি করতে পেরেছেন বলে টুইট হয়েছে। না, তাহলে আজকে এই হাউসে এই মাননীয় মন্ত্রী মহোদয়ের একটু এখানে এই যে অপরাধ স্বীকার করে ক্ষমা চাওয়া কি? কেন ক্ষমাটা চাই এটা আপনি বলতে পারেন আপনাকে বলতে হবে আপনার দায়িত্ব অফিসার আপনি করতে পারেন না, আপনি করতে পারেন না, আপনি সেটা করছেন সমস্ত কাজে আপনি ডিপিট করবেন না, না কষ্ট না, আপনার সার্টিফিকেট আশা করা যায় না, এটা আমার আশা করা যায় না, যাদেরকে ডিক্টেট করলে অবস্থা তাদেরকে ডিক্টেট করুন, তারপরে সবাই অভিষেক বাবু, শম্ভুলাল বাবু, অভিষেক বাবু প্লিজ এতক্ষণ বলছি কেন উনি ক্লিয়ার করছেন আমি বলবো না। আমি তো ওনাদের মধ্যে এক্সপার্ট নাই। উনি বলেছেন যে জাতি বিধর্মী জিহাদিদের শোনা একটু শুনতে বলছে 2 মিনিট। যে জাতি বিধর্মী জিহাদিদের আগ্রাসনের হাত থেকে তারা আরাধ্য দেবতার মন্দির ও মূর্তি বাঁচাতে পারে না, যারা নিজের ধর্মের চরণ অপমান দেখে প্রতিবাদ করতে এগিয়ে আসে না, তারা আবার কিসের ধর্ম কিসে বুঝে পায়? সিপিএম পার্টি জিহাদি শব্দটা শুনেছেন? সিপিএম পার্টির রাজ্য সম্পাদক মন্ডলের বিবৃতি, মন্ত্রী বছর বিবৃতি ধর্মীয় সংখ্যালঘু জিহাদি ধর্মীয় সংখ্যালঘু বিরুদ্ধে উস্কানিমূলক বিভ্রান্ত কি লাগিয়ে যাচ্ছে দেখুন। জিহাদি আর ওনারা বলছে সংখ্যালঘু মুসলিম ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে উস্কানিমূলক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীরা উৎসাহিত হবে, মানে দাঙ্গা লাগিয়ে দেওয়া হবে। প্লিজ প্লিজ আসেন, আরে রাখেন, আমি এই তো প্রেস রিলিজ সিপিএম পার্টির প্রেস রিলিজ স্যার। এবার আমার বক্তব্য নাও কোশ্চেন প্লিজ। এটা যদি আরো বেশি জান, গুগলে গিয়ে উইকিপিডিয়ার ওয়েবসাইটে যান, জিহাদের আপনি অর্থ পেয়ে যাবেন। গুগলে গিয়ে সার্চ করলে পাবেন, আপনি এখন দেখতে পাবেন। দেখেন একটু, আমি এটা বললাম আমি কি খারাপ করছি আমি বুঝতে পারছি না কোন জায়গাটা খারাপ। ইসলাম ধর্মে জিহাদ শব্দটি ব্যাপক অর্থ বহন করে। সংক্ষেপে বলা যায় সমগ্র মানব জাতির সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন সাধন করে ইসলামের নিজস্ব মতাদর্শ অনুযায়ী নতুন করে ঢেলে সাজানোর লক্ষ্যে চেষ্টা সংগ্রাম ও চূড়ান্ত শক্তি প্রয়োগের নাম হলো জিহাদ। এটা একটা অর্থ। আরেকটা অর্থ এবার শুনুন, আবার তরবারি সমর শক্তি ব্যবহার করে অন ইসলামিক মানে ইসলাম ধর্ম ছাড়া বৌদ্ধ খ্রিস্টান হিন্দু যা আছে ব্যবহার করে অন ইসলামিক সমাজ ব্যবস্থা নির্মূল করে নতুন সুবিচারমূলক ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা জিহাদের একটা দিয়ে এই পথে মেধা অর্থ সম্পদ শারীরিক শক্তি সামর্থ্য নিয়োগ করা জিহাদ, এই জিহাদের আসুন। এবার মন্ত্রী বলছে, স্বামীজি বলেছে সমাজ অপরাধীদের কারণে খারাপ হয় না, শুধু ভালো মানুষের নীরবতার কারণেও খারাপ হয়। এটা ওই জন্য উনি মন্ত্রী বলছে ভালো মানুষ সুচ্চার হও, জিহাদ হোয়াট ইজ দ্য মিনিং অফ জিহাদ ইউ সি। দেখুন আমি প্রিন্ট আউট করে দিচ্ছি, প্রিন্ট আউট। জিহাদের অর্থ আমরা সুবিধা মতো ব্যাখ্যা করলেন। জিহাদ মানে সংখ্যালঘু মুসলিম কে বলছে আপনাদের? কোরআন, এবং এটা কি কোরআন আল কোরআনে অলরেডি মেনশন ইজ দ্যাট। বলছেন এখানে অনিসলামিক অর্থাৎ বৌদ্ধ খ্রিস্টান হিন্দু যা আছে সমস্ত ব্যবস্থা নির্মূল করে দাও, নতুন সুবিচারমূলক ইসলামী সমাজ। এটা প্রতিবাদ করো না। এবং শেষ স্বামী আমি জানি ও স্বামীজির আদর্শ অনুপ্রাণিত, এই জন্য প্রায় সময় স্বামীজিকে কোট করে কেন বলবো না, উনি বলবে সুচার হও। জিহাদি নট মুসলমান, নট সংখ্যালঘু মুসলিম, নট আদার্স। ইয়েস আপনি বরঞ্চ বলে দিয়েছেন সংখ্যালঘু, কেন বলেন আপনি কেন বললেন? আপনার কথাই তো সে বুঝে যে কিরবাবাই তার কি অর্থ, কেন সিপিএম পার্টি বলছে, আমি তো সংখ্যালঘু মুসলিমটা বলিনি। ঠিক আছে মন্ত্রী, এই ব্যাখ্যাটা জিহাদের ব্যাখ্যাটা আমি চলে যাচ্ছি। আমার একটা জায়গায় সংবিধান আমি শপথ নিয়েছি, দিকে দিকে হিন্দুদের মন্দির ভাঙচুর হচ্ছে, আর আমরা সবাই
ধর্ম নিরপেক্ষতার রস পান করে রাজনীতিতে। সত্য ওইটা স্বামীজি তো মনে করে মানে হি ইজ ক্রিটিসাইজিং দ্য ওয়ার্ড সেকুলারিজম, যে সংবিধানের শপথ গ্রহণ করে আমরা ধর্ম নিরপেক্ষতার রস পানে হি ওয়ান্টস টু রিমুভ দ্য ওয়ার্ড সেকুলার ফ্রম দ্য কনস্টিটিউশন। ওই জায়গায় আমি তার জন্য বলেছিলাম যে সংবিধান আমাকে শপথ দিয়েছে, আপনি আপনি এই যে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতাকে ক্রিটিসাইজ করেন, আপনি ফার্স্ট টাইম দিয়েছেন, আপনি যে হিন্দু আপনার অধিকার রয়েছে দেব দেবীদের মধ্যে আমাদের মন দেখা, আমাদের ব্যক্তিগত সম্মান হবে, আপনি এই জায়গায় হিন্দুদের মধ্যে ভাঙচুর হচ্ছে, আর আমরা সবাই ধর্ম নিরপেক্ষতার রস পান করে রাজনীতি করছি। এই জায়গায় আরেকটা হচ্ছে রক্ত গরম হয়নি, আপনি রক্ত গরম হওয়া হইলে কি করতে হবে? স্যার প্লিজ আপনি কি বুঝেছেন? আমি ঘর অস্ত্র কোনো টাইম না লাগাও, আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই, আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই ধর্ম নিরপেক্ষ মানে কি? ধর্ম নিরপেক্ষ মানে আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি বলবেন আমি স্যার হিন্দুদের মন্দির ভাঙা হচ্ছে, আমার বিশাল বড় দুইটি মন্দিরের উপর আক্রমণ করা হয়েছে, এই নিয়ে কিন্তু বিরোধীদের কোনো ধরনের কথা আমরা এই হাউসে শুনতে পেলাম না। আমাদের সকলকে সোচ্চার হতে হবে, একটা শক্ত আইন করতে হবে, যারা এই রাজ্যে আমাদের সাম্প্রদায়িক ফুসুরি দেওয়ার চেষ্টা করতে যারা ওদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে, আমাদের সকলকে মিলে লড়াই করতে হবে। যারা বিরোধিতা করে এখানে বড় বড় কথা বলছে, আমরা কিন্তু দেখতে পাইনি আমাদের বিশাল বড় দুই মন্দিরের উপর আক্রমণ করা হয়েছে, আমরা কিন্তু বিরোধীদেরকে কোনো কথা বলতে দেখতে পাইনি। আমাদেরকে শক্তভাবে মোকাবেলা করতে হবে, যারা ষড়যন্ত্র করছে সেটাকে বিরুদ্ধে আমাদের শক্তভাবে আইন আনতে হবে। আমি অনেকক্ষণ ধরে বলার চেষ্টা করছি যে সংবিধানের এখানে আমরা কথা বলছি, সেই সংবিধানে কিন্তু অভিষেক বাবু প্লিজ অভিষেক বাবু অভিষেক বাবু স্যার যে সংবিধানের কথা এখানে বলা হচ্ছে সেই সংবিধানে কিন্তু আমাদের স্বধর্ম রক্ষা করার অধিকার দেয়। মাননীয় মন্ত্রী মহোদয় যে নীতি এখানে করেছেন সেখানে কিন্তু উনি নিজের ধর্ম রক্ষার্থে নিজের স্বজাতিকে জাগ্রত করার চেষ্টা করেছেন, তাকে আঘাত করেননি। আমরা 1982 সালের আমরা যদি পশ্চিমবঙ্গের বিজন সেতুর কাণ্ডের কথা আমরা জানি, সেখানে 16 জন যারা আমাদের সন্ন্যাসী আছেন আনন্দ মার্গে, তাদের অপরাধ কি ছিল? তারা হিন্দু ধর্মের প্রচার, তাদেরকে কিন্তু হত্যা করা হয়েছে দিনের বেলা, প্রকাশ্য দিনের বেলা বিজন সেতুর উপর তাদেরকে পিটিয়ে মেরে তারপর সেখানে জ্যান্ত জ্বালানো হয়েছে। কেন? সে রাজ্যে কমিউনিস্ট শাসন, তারা হিন্দু ধর্মের প্রচার করে। তারা আজকে আপত্তি তুলছে, তাদের গাত্রদাহ এখানে যে তাদের শুধু হিন্দুদের রক্ষার্থে যদি কেউ কথা বলে তখনই তারা জলে পড়ে মরে। তাদের একজন বড় নেতা ছিলেন হরকিষণ সিং সুরজিৎ, উনি কিন্তু সারা জীবন শিখ ধর্ম পালন করে গেছেন, মাথায় পাগড়ি, দাড়ি, হাতে খাড়ু সবসময়। আমি বলছি একে একে ধরে যাচ্ছি, ওনাকে কিন্তু কোনোদিন ওনারা বিরোধিতা করেননি। তাদের একজন নেতা আছেন কমরেড রেজ্জাক মোল্লা, হজ করতে গেছেন, তারও বিরোধিতা তারা করেননি। তাদেরই একজন নেতা এবং মন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গের সুভাষ চক্রবর্তী, উনি তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার কারণে ওনাকে শোকজ ধরিয়েছেন। ওনাদের একজন মন্ত্রী ছিলেন, নায়ক ছিলেন কমরেড বিকাশ ভট্টাচার্য, ওনাদের নায়ক ছিলেন, ওনাদের মন্ত্রী ছিলেন ধর্মতলায় প্রকাশ্যে কোন অংশ ভক্ষণ করেছেন, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা ওরা নেননি। ওরা ধর্ম নিরপেক্ষতার কথা বলে, ওরা ধর্ম নিরপেক্ষ নয়, কমিউনিস্টরা হিন্দু বিরোধী। আমি আরো একটা উদাহরণ তাদেরকে দেখাতে পারবো। যখনই হিন্দুদের কথা বলা হয় তখনই তাদের বাদ তোলা হয়, অজস্র উদাহরণ আছে। মাননীয় স্পিকার স্যার, যেহেতু আমি পবিত্র বিধানসভার একজন সদস্য, আমি ইসলাম ধর্ম বিলং করি, আমি একটু কথা বলতে চাই। এতক্ষণ আমি শুনেছি
আমাদের মাননীয় মন্ত্রী সাহেব যে পোস্ট করেছেন, এক নম্বর কথা, সেই পোস্টের বিরুদ্ধে আমরা মুসলিমরা ত্রিপুরা রাজ্যের মুসলিমরা কোনো প্রতিবাদ আমরা করিনি। কি কারণে করিনি? কারণ উনি এরকম উল্লেখ করেনি যে মুসলিম, উনি সংখ্যালঘু বলেছেন, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, কিন্তু মুসলিমদের উল্লেখ করে তিনি এমন কিছু বলেন। সেকেন্ড থিং, প্লিজ লিসেন টু মি প্লিজ। আমি বলছি, দ্বিতীয়ত যে ঘটনাটা নিয়েই পোস্টটা হয়েছিল সেটা হলো আমাদের ইয়েতে, জিরানিয়াতে হয়েছে। তো জিরানিয়াতে যে ঘটনাটা হয়েছে, মূর্তি ভাঙা হয়েছে, সেখানে কারা ভেঙেছে, খ্রিস্টান, বৌদ্ধিস্ট, মুসলিম কারা ভেঙেছে, কার হিন্দুদের মূর্তি ভেঙেছে, এটা যেহেতু প্রমাণ হয়ে সুধান্ত চৌধুরী মহোদয়, উনি এটাকে প্রশাসনিক ভাবে একদম যথেষ্ট ভাবে হ্যান্ডেলিং করেছে। সারা ত্রিপুরার মুসলিম আমরা দেখেছি, আমরা প্রত্যক্ষ করেছি। এখন প্রশ্ন শুধু এটা নয়, আজকে ভারতবর্ষে আমরা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী যে সবকা সাথ সবকা বিকাশ, অর্থাৎ সর্বধর্মের সমন্বয় ভারতবর্ষের ইতিহাস। আজকে শুধু আমি এতটুকু বলতে চাই, আজকে সুদীপ বাবু যে কথাগুলো বলছেন বা কংগ্রেসের তরফ থেকে যে কথাগুলো বলেছেন, কিছুদিন আগে 6 মাস কি 1 বছর হবে, গত পূজাতে এই কুমিল্লাতে, বাংলাদেশের কুমিল্লাতে পূজা মন্দিরের মধ্যে কোরআন রেখে দেওয়া হয়েছিল। হাজার হাজার হিন্দুদেরকে ধ্বংস করা হয়েছিল, অশ্লীল ভাবে মেরেছিল ওই হিন্দুদেরকে, এবং লাস্টে ধরা পড়লো কি একজন মুসলমান ওইখানে কোরআন রেখেছে। কিন্তু আমার প্রশ্ন এটাই, ওখানে যে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল, হিন্দুদেরকে মারা হয়েছিল, তখন কি হিন্দুদের কি অপরাধ ছিল? আপনারা কি কোনো মিছিল ত্রিপুরা রাজ্যে সংগঠিত করেছেন যে আমরা হিন্দু রাস্তা যাচ্ছে, তাহলে আমরা প্রতিবাদ চাই করেননি? যখন সেকেন্ড থিং, আজকে বাংলাদেশের সংখ্যালঘু কারা হিন্দু, ভারতবর্ষের সংখ্যালঘু কারা মুসলিম। আজকে দেখেন এই সংখ্যালঘুদের ধার্মিক ভাবে ডেভেলপমেন্ট করার জন্য ভারতবর্ষের সরকার, আমার বাজপেয়ী সরকার কি করে দিয়েছে, মাদ্রাসা তৈরি করে দিয়েছে এবং মুসলিমদেরকে ধর্মীয়ভাবে শিক্ষার জন্য এগিয়ে যাচ্ছে। প্লিজ আরেকটু বলতে দিন। কিন্তু আজকের দিনে ভারতবর্ষে যত হামলা হচ্ছে, যত কিছু হচ্ছে, গুম আক্রমণ হচ্ছে, দিল্লি থেকে শুরু করে ত্রিপুরা পর্যন্ত, ধরা পড়ে কারা? মুসলিমরা। কিন্তু তারপরেও আমাদের এই ভারতবর্ষের সমন্বয় রেখেছেন আমার প্রধানমন্ত্রী। কিন্তু আজকে যে বাংলাদেশে এই যে হাসিনাকে নিয়ে একটু ঘটনা ঘটলো, হাসিনা পালিয়ে গেল, কোথায় গেল সেটা আমাদের ভারতবর্ষে দেখার নয়, কিন্তু প্রত্যেকটি কলেজে ইউনিভার্সিটিতে হিন্দু টিচারদেরকে অপমান করে মেরে মেরে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। কোথায় আমার বিরোধী দলের বন্ধুরা তো মিছিল করেনি? যদি চীনের মধ্যে কোনো ঘটনা হয়, রাশিয়ার মধ্যে কোনো ঘটনা হয়, তাহলে ব্যাগ নিয়ে বেরিয়ে যায়, তাহলে আন্দোলন করে, এই করে সেই করে। আজকের দিনে ত্রিপুরা রাজ্যে ঘটনা হয়েছে, আমি কিছুদিন আগে দেখলাম সুধাংশু বাবু, আপনি কি বলছেন বলুন। সুধাংশু বলুন, সুধাংশু অনেক একদম মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই বিষয়ে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য। আমি কারো আলোচনাতে ডিস্টার্ব করিনি। আমি আশা রাখছি আমি 2 মিনিট বল আমাকে যাতে কেউ ঠিক আছে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় উপদেশ দিয়ে বলেছিলেন, কর্মযোগে এটা রয়েছে, শ্রেয়ান ধর্ম বিগুণ পরধর্মাৎ সৌনিষ্ঠিকাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম চ ভয়াবহ। পরধর্ম ভয়াবহ, এটা আমরা সবাই জানি। এখানে এটাই বলা হয়েছে, নিজের ধর্মের যদি কোথাও খারাপও থাকে, অন্য ধর্মের ভালো অনুষ্ঠানটাও খারাপ, নিজের ধর্মে মরাটাও শ্রেয়, পরধর্মটা খারাপ, এবং এটাই বাস্তব কথা। আমি আশা করছি এখানে কংগ্রেস, সিপিআইএম আমাদের দলের এবং মিডিয়ার ভিতরে অনেকেই আছেন, সারা রাজ্যের মানুষ দেখছেন আমাদের। আমি আশা করবো 2 মিনিট আমাকে বলা। কেন আমি পোস্টটা করলাম? মহাত্মা গান্ধীজি বলেছিলেন, নো ওয়ান ক্যান ইনসাল্ট ইউ উইদাউট ইউর পারমিশন। কেউ আপনাকে অপমান করতে পারে না আপনার পারমিশন না থাকে, এটা বাস্তব। হিন্দুরা সময় সময়, ভারতবর্ষ স্বাধীনতার আগে থেকে হিন্দুরা সময় সময় সুযোগ দিয়েছে, যারা হিন্দু ধর্মকে কাফির বলে মনে করে তাদেরকে সুযোগ দিয়েছে, তাদেরকে অপমান করার জন্য ধ্বংস করে। 1946 সালের 16 অগাস্ট ডাইরেক্ট অ্যাকশনের নামে কলকাতার রাজপথে দ্য গ্রেট বেঙ্গল কিলিং, ইতিহাসটা আপনাদের সবার মনে আছে। কয়েক লক্ষ হিন্দুকে কাটা হলো, মারা হলো। নোয়াখালীতে কয়েক লক্ষ হিন্দু মারা গেল। তখন হিন্দুরা কিন্তু নিজের ইজ্জত, বিশেষ করে মেয়েদের, এবং প্যাটার্নটা কিন্তু আজকের দিনও সেই প্যাটার্ন, 1946 সালে যে প্যাটার্ন ছিল আজকেও সেই প্যাটার্ন। The foreign countries. The state legislature has got no jurisdiction to discuss regarding foreign issues. No, this is for the time information. Okay, Kolkata is not foreign. Please, continue. Kolkata is not foreign. Kolkata is not foreign. বলুন। সুধাংশু, আশা করছি একটু সুযোগ দেবেন। সুধাংশু বলুন। ঠিক আছে, ওকে। হিন্দুরা প্রতিবাদ করেনি,
তাদের নিজের জমি ভিটে মাটি সবকিছু ছেড়ে পালিয়ে আসতে হবে। এখানে অনেকে আছে আজকে দিনে যারা বামপন্থী তাদের পূর্বপুরুষরা কিন্তু পালিয়ে এসেছে। তাদের 46-এর কথা 71 সালে যখন এই ভারতবর্ষকে ভেঙে আরেকটা পূর্ব পাকিস্তানকে ভেঙে পশ্চিম পাকিস্তান হলো, তখনও কিন্তু হিন্দুরা বিতাড়িত হলো এবং সেটা কন্টিনিউয়াসলি চলছে। আমি অন্য দেশের কথা বলছি না, বিজেপি ছিল না, আরএসএস ছিল না দেশে। জম্মু কাশ্মীর ভারতবর্ষের ভূস্বর্গ, ভারতবর্ষের স্বর্গ বলে আমরা জানি। কেন হিন্দু মুক্ত হয়ে গেল আজকে? ইয়াসিন মালিক যে আলগাবাদের নেতা, আতঙ্কবাদী নেতা, তার নেতৃত্বে 6 লক্ষ কাশ্মীর হিন্দু পন্ডিতকে কাশ্মীর ছাড়া করা হলো। সেই ইয়াসিন মালিককে কংগ্রেসের নেতা মনমোহন সিং পার্লামেন্টে ডেকে তাকে অর্ডার দিলেন, এই শোনার ধৈর্য না থাকলে বলবেন না, প্রশ্ন করবেন না, কখনো শোনার হিম্মত না থাকলে প্রশ্ন করবেন না, শোনার হিম্মত না থাকলে প্রশ্ন করবেন না। হিন্দু বিরোধী কংগ্রেস দল, হিন্দু বিরোধী সিপিএম দল, মানুষ জানে কি করে একটা হিন্দু বিরোধী সিপিএম, হিন্দু বিরোধী সিপিএম একটা ধর্ম নিয়ে আলোচনা করলে পরে আপনারা কেন ধর্ম নিয়ে কেন কাজ করতে হবে বলেন? কেন তাকে বলার সুযোগ দেবেন না? হিন্দু বলুন, আমাদের দেশে 85% হিন্দু মেজরিটি নিয়ে আলোচনা করছে। কন্টিনিউ বলুন, পানি কি মানে আপনি কিছু করবেন না? কন্টিনিউ স্যার তারা বলেছেন আমি মন্ত্রী হিসাবে, আমি সংবিধানের শপথ নিয়ে মন্ত্রী হিসাবে। সুধাংশু বাবু, এটা আপনি বলুন। আরে আগামী শেষ করো তুমি, ঠিক আছে? না শুনলে কি করে বলো? শুনতে হবে আপনাদেরকে, শুনতে হবে আপনাদেরকে। You have any cause to listen? If you have cause, listen to me. If you have cause, listen to me. Anti-Hindu Congress, do you have any cause? Listen to me. Do you? এবার ওকে স্যার, একদম আর 1 মিনিট, আর 1 মিনিটে বলুন। তাদের বক্তব্য অনুযায়ী যে আমি মন্ত্রী হিসেবে বলতে পারি না। উদয়নিধি স্ট্যালিন ইনস্টিটিউটের মন্ত্রী, সে বলেছে হিন্দু সনাতন ধর্ম শুড বি এরাডিকেটেড। কোথায় প্রতিবাদ? বলুন। মাননীয় সদস্যগণ সুধাংশু বক্তব্য শেষ করেছেন। এখন শোক প্রস্তাব। আজকের কার্যসূচিতে 2টি শোক প্রস্তাবের বিষয়ে উল্লেখ হয়েছে। এখন আমি পর্যায়ক্রমে সেগুলো পাঠ করছি। শোক প্রস্তাবের সময় হইচই করে নিজেদের ইজ্জতটা নিজেরা পাবে না। শোক প্রস্তাবের কপিগুলি সঙ্গে দেওয়া হয়েছে। শোক প্রস্তাব। আমি গভীর শোকের সঙ্গে সবাইকে অবহিত করছি যে গত 19 থেকে 23 আগস্ট পর্যন্ত ক্রমাগত অতি ভারী বৃষ্টিপাতের ফলে রাজ্যের প্রতিটি জেলায় ভয়াবহ বন্যা চলে এবং ভূমিধসে গ্রাম শহরের বসতি অঞ্চল, কৃষি জমি, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা কিন্তু পরিকাঠামো সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অসংখ্য বিদ্যালয় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে 31 জন এই প্রলয়ঙ্করী বন্যার জলে ও মাটির চাপায় অকালে প্রাণ হারিয়েছেন। সহস্রাধিক গৃহপালিত পশু বন্যার জলে প্রবল স্রোতে ভেসে গিয়েছে। এই পরিস্থিতিতে সমগ্র রেল যোগাযোগ ব্যবস্থা কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে। 4 দশক আগে ত্রিপুরালিত হয়ে যাওয়া 1984 সন বা 1993 সালের প্রবল বন্যা থেকেও এবারে বন্যার ভয়াবহ যাতনায় ভয়ঙ্কর ধারণ করেছিল যে রাজ্যের প্রতিটি জেলা প্রশাসন যদি তাৎক্ষণিকভাবে অত্যন্ত দক্ষতার সঙ্গে বিপদের উদ্ধার কার্যে নিয়োজিত না হতো তাহলে আরো প্রাণহানির সম্ভাবনা ছিল। বন্যায় ক্ষতিগ্রস্ত তথা বিপদের উদ্ধারের কাজে নিয়োজিত এসডিআরএফ, এনডিআরএফ, সিভিল ডিফেন্সের ভলান্টিয়ার, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার পাশাপাশি রাজ্যের প্রতিটি প্রান্তে অসংখ্য যুবক যুবতী, ক্লাব, সামাজিক সংস্থা এবং স্বেচ্ছাসেবী রাজনৈতিক দলের নেতা কর্মীরা রাতকে নিজেদের জীবনের ঝুঁকির মধ্যে রেখেও বহু জলবন্দী মানুষ এমনকি বেশ কিছু সংখ্যক গৃহপালিত পশুকে নিশ্চিত রাত থেকে সমাবত উদ্ধার করেছেন। ওনাদের এই ভূমিকা খুবই প্রশংসনীয় এবং সামাজিক কর্তব্য পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সদস্যপতি অবদান আমাদের রাজ্যে আরো একটু উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে সকলের মনে গেঁথে থাকবে। বিপদকালীন সময়ে রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন বিপন্নদের উদ্ধারের পাশাপাশি জরুরি ভিত্তিতে করা 632টি ত্রাণ শিবিরে প্রায় 1,07,000 বিপন্ন মানুষ আশ্রয় নিয়েছিলেন। ত্রাণ শিবিরে আশ্রিত মানুষজনকে পরিশুদ্ধ পানীয় জল, আহার, শিশুদের দুগ্ধ সহ ত্রাণ শিবিরে আশ্রিতদের নিয়মিত চিকিৎসা পরিষেবা দিয়ে নিশ্চিতভাবে থাকার ব্যবস্থা করা হয়েছিল। বন্যা দুর্গতের সাহায্যের জন্য কেন্দ্রীয় সরকার থেকে রাজ্য সরকারের সঙ্গে নিরবিচ্ছিন্নভাবে যোগাযোগ ও প্রয়োজনীয় সহায়তা করা হয়েছে।
বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির ফলে পরবর্তী পরিস্থিতিকে স্বাভাবিক করতে রাজ্য প্রশাসনের পাশাপাশি রাজ্যের সোনাগরিকগণ আগামী দিনে সর্বাত্মক সহায়তা করবেন বলে এই সভা দৃঢ় আশা ব্যক্ত করছে। প্রাকৃতিক বিপর্যয়ে প্রলয়ঙ্করী বন্যার জলে এবং মাটি চাপায় রাজ্যের দুগ্ধপোষ্য শিশু এবং বৃদ্ধ সহ 21 জন বাসিন্দার অকাল প্রয়াণে এই সভা গভীর হয়ে শোকগ্রস্ত। একটানা ভারী বর্ষণে ভয়াবহ তাণ্ডবে 31 জন অকাল প্রয়াণে ত্রিপুরা বিধানসভা গভীর শোক ব্যক্ত করে শোক সন্তপ্ত পরিবারের পরিজনের প্রতি সমবেদনা ব্যক্ত করছে। মাননীয় সদস্যগণ, আমি গভীর দুঃখের সঙ্গে সবাইকে জানাচ্ছি যে গত 21 জুলাই রাত্রে 15 নাগাদ উত্তর কেরালার ওয়ানের জেলার পাহাড় কিসা আগে পর্যন্ত 33 আমাদের আজকে 7 ত্রিপুরা 7 দুটো একটা তো ওয়ানের আর একটা ত্রিপুরা তবু ত্রিপুরা ত্রিপুরার ভয়াবহ বন্যা ক্ষতিগ্রস্ত বাঙালি 33 জন না 33 নাম্বার সব নাগরিক বাংলা দিয়েছেন। তাদের অকাল প্রয়াণে ত্রিপুরা বিধানসভা গভীর শোক ব্যক্ত করে এই শোক সন্তপ্ত পরিবার পরিজন সমাবেশ ব্যক্ত করছে এবং প্রয়াত দিদি আপনার প্রতি শ্রদ্ধা নিবেদন করে 2 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করার জন্য এই সভার প্রতি সবার মধ্যে অনুরোধ করছি। নীরবতা শুরু। ओम शांति ओम शांति ओम शांति। দর্শক প্রস্তাব পাঠ করছে মাননীয় সদস্যগণ, আমি গভীর দুঃখের সঙ্গে সব জানাচ্ছি যে গত 31 জুলাই রাত্রে 15 নাগাদ উত্তর কেরালা ওয়ানের পাহাড় কেশা চুয়ালমালা এবং মুন্ডাক্কাই এলাকা জনবসতিগুলোতে মেঘ কেটে প্রবল বর্ষণের ফলে এক বিধ্বংসী ভূমিধসে কবলে পড়ে। ওয়ানা যা তার মনোরম প্রাকৃতিক দৃশ্য, জলপ্রবাহ ও সমৃদ্ধ সংস্কৃতির জন্য পরিচিত, এই অপ্রত্যাশিত বিপর্যয়ের শিকার হয়েছে। ক্রমাগত এক টাকার প্রবল বৃষ্টিপাত এবং তারপরে মাঝরাতে ভূমিধস কেবল নির্দোষ প্রাণী প্রেরণ হয়নি, অসংখ্য পরিবারকে বাস্তুচ্যুত করার পাশাপাশি তাদের ঘর বাড়ি মাটি চাপায় নিশ্চিন্ন হয়েছে। পরিবেশ ও অপকাঠামো অপূর্ণ ক্ষতি হয়েছে। আজ সেখানকার শত হাজার আপনাদের পরিবেশ ভীষণভাবে আক্রান্ত হয়ে উঠেছে। ভূমিধসের উৎপত্তিস্থল মুন্ডাক্কাই অঞ্চলের কাছে কোন চিলি মাত্রামের উপরে একটি উপত্যকা হিসাবে চিহ্নিত হয়েছে ইসরো ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার দ্বারা প্রকাশিত স্যাটেলাইট ইমেজ অনুযায়ী। ভূমিধসের মুকুট বা উৎপত্তি স্থল সমুদ্র পৃষ্ঠ থেকে 1550 মিটার উপরে এবং মূল স্কার্পের আনুমানিক আকার প্রায় 12টি ফুটবল মাঠের আয়তনের সমান। ভূমিধসে শতাধিক গ্রাম মাটি চাপায় কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে। গত 13 আগস্ট ওয়ানের জেলা প্রশাসন জানিয়েছে এই ভয়ঙ্কর ভূমিধসে 4 শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। 130 জনের বেশি লোক তখনও নিখোঁজ ছিলেন। 17টি পরিবারের অধিকাংশ মানুষ সদস্য রাতে ঘুমন্ত অবস্থায় ভূমিধসের মাটি চাপায় মারা গিয়েছে। এই মর্মবেদনার ঘটনায় হতাহত বেশিরভাগ চা এবং এলাচ বাগানের দরিদ্র অংশের শ্রমিক। ভূমিধসের এই ঘটনাটি অসংখ্য পরিবারকে শোকের সাগরে ডুবিয়ে দিয়েছে। কেরালার 2018 সালে মারাত্মক বন্যার পর এটি সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। ত্রিপুরা বিধানসভা সেই সব উদ্ধারকারী দল, স্থানীয় কর্তৃপক্ষ এবং স্বেচ্ছাসেবক অত্যন্ত প্রচেষ্টাকে সম্মান জানাচ্ছে, যারা ওয়ানের বিধ্বংসী ভূমিধসে বিপন্নের প্রাণ বাঁচাতে মাটির দিক থেকে নিয়ন্ত্রণ উদ্ধারে এবং ক্ষতিগ্রস্তের সহায়তা করতে ক্রমাগত বৃষ্টিপাতের মধ্যেও দৃঢ়ভাবে কাজ করছে। প্রতিকূল পরিস্থিতির মধ্যে তার নিষ্ঠা ও সাহস শক্তি প্রশংসনীয়। ওয়ানেরে ভয়াবহ ভূমিধসের বহু মানুষের প্রাণহানির জন্য ত্রিপুরা বিধানসভা গভীর শোক ব্যক্ত করে যারা প্রিয়জন হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সভা আন্তরিকভাবে সমবেদনা জ্ঞাপন করছে। এখন আমি ত্রিপুরা রাজ্যের প্রাকৃতিক বিপর্যয় প্রমাণ করে বন্যা এখন আমি ওয়ানের প্রমাণ করে বন্যা এবং কেরালার
এই যে ভয়াবহ ভূমিদস্যু বেদনাদায়ক ঘটনার প্রতিবাদ ঘটনায় প্রয়াত বিধি আপনার প্রতি শ্রদ্ধা নিবেদন করে 2 মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করার জন্য সবাই সম্মতি অনুরোধ রাখছি। নিরবতা শুরু। ओम शांति, ओम शांति, ओम शांति। বিজনেস অ্যাডভাইসরি কমিটির রিপোর্ট উত্থাপন গ্রহণ। মাননীয় সদস্যগণ সবার পরবর্তী আলোচ্য বিষয় হল বিজনেস অ্যাডভাইসরি কমিটির বিবেচনা ও গ্রহণ করা। বিধানসভার বর্তমান অধিবেশন 4 সেপ্টেম্বর বুধবার 2024 তারিখ থেকে 6 সেপ্টেম্বর শুক্রবার 2024 তারিখ পর্যন্ত বিভিন্ন আলোচ্য বিষয়গুলো বিবেচনার জন্য বিজনেস অ্যাডভাইসরি কমিটি যে সময় নির্গত সুপারিশ করেছে সেই রিপোর্ট সরকার করার জন্য আমি মাননীয় উপাধ্যক্ষ মহোদয় বর্ণনা করছি। 4 সেপ্টেম্বর বুধবার 2024 তারিখ থেকে 6 সেপ্টেম্বর শুক্রবার 2024 তারিখ পর্যন্ত বিধানসভার অধিবেশনের বিভিন্ন আলোচিত বিষয়গুলি বিবেচনার জন্য বিজনেস অ্যাডভাইসরি কমিটি সময় নির্ধারিত সুপারিশ করেছে তার সবাই চাই। এখন রিপোর্টটি হাউসে বিবেচনার জন্য এবং অনুমোদনের জন্য প্রস্তাব উত্থাপন করতে উপাধ্যক্ষ মহোদয় অনুরোধ রাখছি। মাননীয় অধ্যক্ষ, আমি প্রস্তাব করছি যে বিজনেস অ্যাডভাইসরি কমিটি কর্তৃক প্রস্তাবিত সময় নির্ধারণের সহিত এই সভা এখন। মাননীয় উপাধ্যক্ষ কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি এখন আমি বলে দিচ্ছি। প্রস্তাব এই দিন যোগ করলে এই বছর মাত্র 11 দিন, কারণ 5 জানুয়ারি থেকে 11 থাকবে আর লাস্টে 1 মাস থেকে 3 দিন, 5 মাস পর্যন্ত 3 দিন, 5 দিন 8 আর 11। কিন্তু স্যার লাস্টে যখন আপনি বাজেট পাস করা ঐতিহাসিক বাজেট 3 দিন, তখন কিন্তু আপনি স্বীকার করেছেন ঐতিহাসিক। হ্যাঁ ঐতিহাসিক, কারণ ড্যামেজিং তো ঐতিহাসিক। আই কনগ্রেচুলেট স্যার ইউর অপিনিয়ন। It was damaging and it is a red letter day 3 দিনের বাজেট পাস করে আপনার যখন আপনার নেতৃত্বে হাউস আমরা বলেছি এটা এক্সেপশন অফ এক্সেপশন এন্ড ইট শুড বি কন্ডেম। আমি যে কথাটা বলছি, আপনি বুধ বৃহস্পতি শুরু করবেন, কতদিন বলেছিলেন যে আমাদের কি জানি আর্টিকেল ছিল, আপনি বলেছেন নেক্সট প্রবলেম ডিপার্টমেন্ট কনসাল্ট করা, তাহলে সোমবার এবং মঙ্গলবার আমরা পাচ্ছি, তাইলে সোমবারে কি হোম সবচেয়ে ইম্পর্টেন্ট, তারপরে আছে DWS জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, এমপ্লয়মেন্ট সার্ভিসেস, মাইনরিটিস এন্ড রেভিনিউ রিলিফ এন্ড রিলিফ। এটা ছিল মঙ্গলবারে পাওয়ার তো আমার মাননীয় মন্ত্রী আছেন, পাওয়ার তো উনি পাওয়ার দেখাচ্ছেন। তারপরে রুরাল ডেভেলপমেন্ট আরডি আপনার স্যার এটা আমরা পাচ্ছি না। তারপরে ফাইন্যান্স পাচ্ছি না, ফাইন্যান্স দিয়ে স্যার আমি কিছু কাগজপত্র নিয়ে এসেছিলাম, কারণ অমর্ত্য সেন পাগল হয়ে যাবে এই ফাইন্যান্সে। আমি যেটা বলছি এখন ফাইন্যান্স, হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, এই সমস্ত ইম্পর্টেন্ট এগ্রিকালচার, হর্টিকালচার,
সোয়েল কনজারভেশন, ট্রাইবাল ওয়েলফেয়ার নিয়ে কথা বলে। আগে তো উনি হয়তো কিছু বলতেন ট্রাইবাল ওয়েলফেয়ার নিয়ে, এখন তো ওনাকে হাইলাইট করে নিয়ে গেছে। আমি কি করব? আমি কি করবো? আমি যেটা বলছি, স্যার তাইলে আমি বলবো সোমবার এবং মঙ্গলবার অ্যাটলিস্ট তিন জন হয়েছে, আর 2 দিন এক্সচেঞ্জ করা। আমরা সমর্থন করি, মাননীয় ডেপুটি স্পিকার এটা 2 দিন বাড়ি দেওয়া। আমার মনে হয় রতনবাবু এটা সমর্থন করবেন। আর এগ্রিমেন্ট আলোচনা হোক, প্লাস মাইনাস আলোচনা হোক, হওয়া উচিত। অ্যাডভাইজারি কমিটির মিটিং আমি ছিলাম, এই টাইম টেবিল সঙ্গে আলোচনা হয়েছিল। যেহেতু ভয়াবহ বন্যা এবং মোকাবেলা সবাই আমরা ব্যস্ত, কনসিডারেশনে বিএসসি মিটিং আর এটা নিয়ে খুব ইয়ে হয়, কিন্তু আলোচনা হয়েছিল এই 3 দিনের মধ্যে আমরা টাইম এক্সটেন্ড করে ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট যেগুলো বাদ করবে, যেটা এই হাউসের একটা মেম্বার বলছেন আমার জীবন বিপন্ন, এবং প্রতিদিন শাসক দলের কোনো না কোনো বিধায়কের বাড়ি আপনার কাছে আইন শৃঙ্খলা কোথায় গিয়ে বসেছে। তো এই সময়তে যেহেতু সেই মিটিং আমি ছিলাম এবং 3 দিন মেনে এসেছি, আমি আবার বলা ঠিক হবে না, আমি বলবো টাইম এক্সটেন্ড করে যে সমস্ত ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট হয়নি এগুলো যে কোনো শেখে, যে কোনো মানে কোপে ডিসকাশনের ব্যবস্থা করা, বিজনেস এখানে নেই, কিন্তু এটা যেন আপনি স্পিকার আপনার এখতিয়ারে আছে এই সুযোগটা করে দেবেন। তাহলে ত্রিপুরা যে চলতি বর্তমান চলমান পরিস্থিতিতে সত্যিকারের এই মানুষের যে উদ্বেগ উৎকণ্ঠা, এটাকে আমরা অ্যাড্রেস করতে পারবো। স্পিকার স্যার, আমরা ভেবেছিলাম এই ব্যাকআপ সেশন অন্তত প্রত্যেকটি দিন খাবার করতে প্রতিবাদ এসে গেছে সামনে, প্ল্যান না হলেও আমি সন্দেহ প্রকাশ করি কদিন আমি দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পর থেকে আগেকার মুখ্যমন্ত্রীর জামানায় যে কটা দিন অ্যাসেম্বলি হতো কম হতো, ওনার আগে যে ছিল তো আমি ভেবেছিলাম হয়তোবা মুখ্যমন্ত্রী আরো হাউসটা বাড়াবে। স্বাভাবিকভাবে ওনার হাতে প্রায় দপ্তর, বারবার উঠতে হয় বসতে হয়, উঠতে হয় বসতে হয়, বসতে হয়ে পড়ে। তার জন্য হয়তোবা উনি অ্যাসেম্বলিটাকে কাটিয়ে করতে চাইছেন, এটা একটু ধ্রুব সত্য কথা, একটু করুন না। অ্যাটলিস্ট ইন মানডে আমার একটা প্রস্তাব থাকবে আপনাদের সকলের কাছে, মঙ্গলবার দিন তো আরো ভালো, অ্যাটলিস্ট ইন মানডে এবার আমাকে বলুন ও পিডব্লিউ আরো তো অন্যান্য দপ্তর আছে, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু। আর আমাকে বলুন স্যার এই 3 দিনের মধ্যে আমি 50 ব্যাপারটা প্লাগে থামাচাপা পড়ে গেছে, আমি কিভাবে আলোচনা করবো? আপনি আমাকে বলুন কৈতলবাড়ি এবং দুর্গানগরের যে ঘটনা, ভয়াবহ ঘটনা, আমি কিভাবে আলোচনা করবো? পঞ্চায়েত নির্বাচন নিয়ে আমরা এই যে ব্যাপক যে খুন সন্ত্রাস রাজধানী ইত্যাদি হয়েছে, আমি কিভাবে আমরা আলোচনা করব? তো অনেক প্রশ্ন ছিল আমাদের সোমবার দিন, এবং আইন শৃঙ্খলা তো তলানি, সদলীয় বিধায়ক থেকে শুরু করে অপোজিশন জেনেনি, চেয়ারম্যান, গ্রাম প্রধান, এরও আজকে হিংসার শিকার হচ্ছে প্রত্যেকটি জায়গায়। তো এই ব্যাপারে নানা প্রশ্ন ছিল, এগুলো তো পাইনি। তো স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা একদম লাটে উঠেছে, কিছুই নেই, শুধু বড় বড় মেডিকেল হাব, বড় বড় ভালো ভালো স্টেটমেন্ট শিরোনামে সংবাদপত্রের স্থান পায়, কিন্তু বাস্তবে তার বিক্ষিপ্ত ভিন্ন। এই সমস্ত জিনিসগুলো যদি আলোচনা আমরা নাই করতে পারি, তাহলে এই যে এত লক্ষ লক্ষ টাকা খরচা করে অ্যাসেম্বলির টাকা, তা কোনো মানুষের স্বার্থে আমরা কোনো কথা বলতে পারছি, মানুষের উপকারে আমরা কোনো কাজে লাগছে, নিজেদের মধ্যে বিভিন্ন তর্ক বিতর্ক আমরা তৈরি করছি বিভিন্ন ইস্যু, কিন্তু ফাইন্ড আউট সলিউশন টু ভেরিয়াস প্রবলেমস, এটা তো হচ্ছে। আমার অনুরোধ থাকবে মাননীয় স্পিকার স্যার, সকল সভ্যদের কাছে, আমি জানি বর্তমানে তো ওয়ান ম্যানস ভয়েস ইজ হার্ড, আগেও তো কিছু ওয়ান ম্যানস ভয়েস ইজ হার্ড,
বস থেকে পালান। মনে প্রচন্ড যন্ত্রণা, আমি আমার বিশ্বাস মন্ত্রী থেকে শুরু করে বিধায়কদের প্রত্যেকের মনে যন্ত্রণা, কিন্তু কিন্তু মুখে প্রকাশ নেই, কিছু করার নেই। দলটা এরকম ফ্যাসিস্ট মানসিকতা। প্লিজ আমার অনুরোধ থাকবে, আমার অনুরোধ এক সেকেন্ড শুনুন প্রেসিডেন্ট, মাননীয় অপোজিশন লিডার প্রেজেন্টলি আমরা 1টা বেজে গেছি, টাইম থেকে বাড়াতে হবে। ও, ঠিক আছে, আমার সরি শুনিনি, আবার বলুন প্লিজ, বলুন repeat। এখানে যা আছে রেফারেন্স কলিং এগুলি উত্থাপন করে বিল ইন্ট্রোডিউস করতে চলবে, তারপরে বিজনেস থাকবে, ইম্পর্টেন্ট বিজনেস থাকবে। আমার বিনম্র অনুরোধ থাকবে মাননীয় স্পিকার স্যার, মাননীয় আমাদের মূলত তালিকা তালিকা দিয়ে গেছে পার্লামেন্টের ইস্যু সম্পূর্ণ সভ্যদের কাছে। Let us extend anonymously by a day to Monday. Again Monday. This is my personal humble submission. Okay. ওকে, Tuesday হলে আরো ভালো, কিন্তু Monday, still Monday. শুনুন এবার আপনাদের নির্বাচন দ্বন্দ্ব হয়ে গেছে। এবং বিধানসভাতে আলোচনাগুলো উত্থাপিত হয়েছিল যে বিভিন্ন বিধায়করা তাদের সামগ্রিক কথাবার্তা হলো সেখানে আমাদের বলতে পারে। আমরা চাই বিধানসভাকে এত সম্পৃক্ত না করা। আমরা তখনও প্রস্তাব আমরা দিয়েছিলাম, এর আগে বিধানসভা সেটা করতে সেখানে আসবে, যতদিন 15 দিন তার বেশিও সেখানে আর 15 মিনিট হবেই, আর আমি কন্টিনিউ। আমরা এই অ্যাসেম্বলিটা যখন বসে তখন মানুষ অ্যাসেম্বলি থেকে তাকিয়ে থাকে, আমরা কি বলি, অ্যাসেম্বলি থেকে কি সিদ্ধান্ত হয়, এই বিষয়গুলো এখানে আলোচনা হয়। কাজে সেই দিক থেকে আমার মনে হয় কয়েকটা জিনিস কয়েকটা জিনিস সংশোধন করা দরকার। একটা হচ্ছে সোমবার, মঙ্গলবার, বুধবার কোন কোন বিষয়গুলো থাকবে, কোন কোন ডিপার্টমেন্ট গুলো থাকবে। আমার মনে হয় এটা নিয়ে আরেকটু বিস্তারে আলোচনা করে কিছু ইম্পর্টেন্ট কিছু ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট আছে যেগুলো পেছনের দিকে পড়ে যায়, সেগুলো সম্পর্কে আলোচনা এখানে আছে, এটাকে করা দরকার। এই হচ্ছে প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়েই আমরা বিধায়করা কিছু কথা বলতে পারি। সেই দিক থেকে প্রশ্নোত্তর পর্ব যেটা 1 ঘন্টা, আমার মনে হয় সেই 1 ঘন্টাটাকে বৃদ্ধি করা দরকার, সময়টাকে বৃদ্ধি করা দরকার, অথবা বিধানসভাকে বৃদ্ধি করো, যেটা একটা করো যাতে আমরা আমাদের কথাগুলো সেখানে মধ্যে বলতে পারি। সেদিক থেকে আমার প্রস্তাব হচ্ছে আগামী সোম এবং মঙ্গলবার এই দুদিনের জন্য বিধানসভাকে আরো এক্সটেন্ড সেখানের মধ্যে করা হবে। ওকে, এবার আমি একটু বলছি সুদীপ বাবু, কথা আপনার আমি বলছি। আপনি চিফ মিনিস্টার আমাদের রিকোয়েস্ট করেছেন যে উনি চ্যানেল লেট করার কথা তা না, প্রত্যেকটি বিধানসভার সময় ছিলেন, কার্যক্রমগতভাবে জেনে গেছেন। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, আমি সুদীপবাবুকে বলছি, প্লিজ সুদীপবাবুকে বলছি যে বিএসসির সবাই যখন আসে সেদিন আপনাদের বিএসসির যিনি সম্মানিত সদস্য ছিলেন না, তিনি ছিলেন না, থাকলে উনি আজকে যেটা বলছেন সেটা বলতে পারতেছেন। আর দীপকবাবু আপনাকে বলি, আপনাদের বর্তমানে যিনি মাননীয় অপোজিশন লিডার তিনি বিএসসি মিটিংয়ে ছিলেন, বিএসসি মিটিং এ সম্মিলিত আলোচনার মাধ্যমে স্থির হয়েছে যে যেহেতু খুব হ্যাভক ফ্লাড সিচুয়েশন, তাই এটাকে সংক্ষিপ্ত আকারে 3 দিনের জন্য করা হোক, তবে কিছু কিছু বিষয় কিছু কিছু সাবজেক্ট ডিপার্টমেন্ট আলোচনা করা যায় সেটাকে স্থির করা যায়। জিতেনবাবু নিজে মানে মেনেছেন। সুদীপবাবুকে বলবো আপনার বক্তব্যগুলো আমার যদি মনে করেন, আমি জানি না প্রফেশন আছে কিনা বাবু এই মুহূর্তে চেঞ্জ করতে পারে, বিএসসি মেম্বার কোন দল তারা পরিবর্তনের সুযোগ নেই না, নেক্সট সেশনের আগে এটা পরে আলোচনা করা যাবে। তারা যেটা বলছে যে সুদীপবাবু আই করো বিএসসিতে, ঠিক আছে, ওটা ঠিক করে নিয়ে করবে, তারা ঠিক করবে। এখন প্রশ্ন হলো, যে প্রশ্নটা উঠেছে এরকম না, এটা সুদীপ বাবু এবং জিতেন বাবু বলেছে বিভিন্ন ডিপার্টমেন্ট পায় না, এটা তো ফ্যাক্ট। এটা আমরা উদ্দেশ্য ছিল এবছর তো এবছর যদিও বাজেট না, তবু মিনিমাম 5 দিন করার প্ল্যান ছিল, কিন্তু পরবর্তী সময় একটা ঘটনার কারণে তিনি বলছিল মিটিং এ বাবু ফ্লাডের কারণে আসতে পারে না, যা কাউকে দোষ দেওয়া যাবে না। তো সময়টা দিনটা না বাড়ালেও আমাদের কষ্ট হবে, সবারই কষ্ট, বিধায়করা পার্টিসিপেট করা উচিত। আমার মনে হয় ইস্যুতে যতগুলি আসবে অ্যাডজাস্ট করুন, কষ্ট সব যা আছে অ্যাজ পার রুলস সব ঢুকান। প্লিজ যেমন একটা আমি বলছি, যেমন আমি বোধ হয় সুদীপ বাবুর কোন একটা প্রপোজাল অ্যাকসেপ্ট করছি, অ্যানাউন্স করবেন। যদি এই যে বলছে অমুক ডিপার্টমেন্ট, যেমন ভিত্তি কলিং বা রেফারেন্স কিছু বা কিছু একটা ডিসকাশন ঢুকান না। আমার কথা হলো আমাদের কষ্ট, সব মেম্বার ট্রেজারি ব্রাঞ্চ শুধুমাত্র বিরোধী দলের কষ্ট। আরে ভাই কিরে ভাই, সভাটা বাড়ানো সম্ভব না। ফ্লাড ইজ ইম্পর্টেন্ট। 33 জন লোক মারা গেছে, যারা ওই এলাকা ভিজিট করেন নাই তারা অ্যাক্সেস করতে পারবেন না। এই জন্য বলছি সময়টাকে এটা সুদীপ বাবু যারা বলেছে এবং অ্যাডজাস্ট
কিভাবে আপনি সময় short duration হোক বা আর short duration আমি বলছি ঠিক আছে এই কথা বলছি না এইটা ধরেন তারা আমাদের তো যে কিছু থাকবে তারা যেটা আনবে আমাদের পার্টিসিপেট করবে শর্ট ডিউরেশন তারপরে আর একটা বাড়িয়ে বা যদি মনে করেন ডাবল শট কোশ্চেন আরে আইন তো আমাদের সময় আমি ডাবল শট কোশ্চেন যদি থাকে অ্যাডজাস্ট করুন আর ওইটা বলছেন কোশ্চেন আলাদা এটা রুলস কমিটি এখন এটা পাবেন না তো যেটা বলছে বিএসসি মেম্বার এটা পরবর্তী সময় তারা যখন সময় আসবে তখন চেঞ্জ করে শুধু আসলে ভালো এটা ফ্যাক্ট এখানে আসলে কারণ হলো দিলীপবাবু মন্ত্রী ছিলেন এই জন্য আমরা রেখেছিলাম কিন্তু এখন যদি আরেকজন থাকতে যায় কোনো অসুবিধা নেই কিন্তু আমার মনে হয় অ্যাডজাস্ট থাকে এটা কিন্তু আমার মনে হয় আমরাও চাই আমাদের মন্ত্রীরা চায় তারা বিভিন্ন প্রশ্ন উঠা আমরা যেন ডিসকাশন করতে পারি আমাদের মেম্বারটা পার্টিসিপেট করবে এখানে আমাদের দ্বিতীয়ত আমাদের এলআই পার্টি বন্ধু দল তারা পার্টিসিপেশন দরকার এতে আমরা এই যে কোশ্চেন করছে অ্যাসেম্বলি কোশ্চেন খুব ভালো হচ্ছে ডিপার্টমেন্ট নড়ে চলে আসে এটা ফ্যাক্ট কিন্তু এটা এবং দেখেছি যদি আমাদের একজন বন্ধু আমাদের অবসর পেয়েছেন ওটা বলতে খবর নিতে পারেন যেমন আমরা বলছেন হায়ার সেকেন্ডারিতে রূপান্তর করে দেওয়ার জন্য আসলে জুন মাসে কিন্তু স্কুল রূপান্তরিত হয়ে গেছে হায়ার সেকেন্ডারি উনি অগাস্ট মাসে কোশ্চেন দিয়েছেন ঠিক আছে খবর না থাকতে পারে ফ্লাডের কারণে বিভিন্ন অসুবিধা হতে পারে তো আমার বক্তব্য হলো স্যার অ্যাডজাস্ট করে আমার মনে হয় আমাদের অ্যাডজাস্ট করতে অসুবিধা দিন পাঠাতে পারবো করতে হবে এটা কষ্ট টাইম পাবে আর যেহেতু শুনেন প্রাইভেট নাম্বার জিনিস সব ব্যালটিং পেয়েছে তারা তো পারেনি তারাও দু একটা জিনিস ঢুকে দিবে ঠিক আছে এটাই কথা আমার মনে হয় এখন বিজনেস অ্যাডভাইজারি কমিটি করতে সময় পাবে আপনি বাজেটের সময় বললাম না বাজেটের সময় প্রচুর সময় লাগে না 10টার সময় শেষ হয়ে যাবে বাজেট কয়েকটা কষ্ট হবে আপনি বললেও 12টা পর্যন্ত থাকবে না 10 সময় থাকবো আরে ভাই যতটুকু চলুক না বলছি আপনি তো অধ্যক্ষ মানুষ বন্ধ করছেন আপনারা বসে দরকার কাজ করুন না এখানে অফিসিয়াল লিডার যা এদের মধ্যে ওনাদের মধ্যে সুদীপ বাবু বলতে কোনো একজন ডাকুন এবং একজনকে ডাকুন আগে একটা একজনকে ডাকুন আমাদের একজন ডাকুন আপনি বসে একটা টাইম শেষ করে দেবেন এত কর্মচিত একটু আলোচনা করলে এগুলো প্রিফিক্স টাইম করা চলবে আলোচনা চলবে বাস প্রিফিক্স করার দরকার নেই এতটা এখন আমি মাননীয় অধ্যক্ষ করতে প্রস্তাবটি ভোটে দিচ্ছি প্রস্তাবটি হলো বিজনেস অ্যাডভাইজারি কমিটি কর্তৃক প্রস্তাবিত সমন্বয়ের সহিত এসব একমত যারা প্রস্তাবের পক্ষে আছে তারা হা বলবেন যারা প্রস্তাবের বিরোধী তারা না বলবেন আমি মনে করি যারা হা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ অতএব রিপোর্টটি সভা কর্তৃক গৃহীত হইল মাননীয় সদস্যগণ আজকের কর্মসূচিতে একটা অভিনন্দন বার্তার বিষয় উল্লেখ রয়েছে এখন আমি উক্ত অভিনন্দন বার্তাটি পাঠ করছি অভিনন্দন বার্তাটি কপির সঙ্গে দেওয়া হলো Congratulatory motion. Honorable members, it is my privilege to extend a congratulatory message on behalf of this House, conveying our heartfelt congratulations to every electorate, contesting candidates, and winning members of Parliament who participated in the 18th Lok Sabha election this year. Congratulatory motion is as follows: the general election for the 542 seats of the 18th Lok Sabha knows. এটা কালকে আজকে আমরা শোক প্রস্তাব করেছি দুজন মারা গেছে এই জিনিসটা আপনি কালকে আমরা ধুন মারলা করতেছি এই যে কমপ্লিট একটা অ্যাটমসফিয়ার এখন এই যে কংগ্রেচুলেটরি মোশন 543 পার্লামেন্টারি রেজাল্ট দিতে পারবে ওই ফোন কালকে আছে অ্যাটলিস্ট আজকে অন্তত লেখটা তাদের আপনার একটু ইয়ে করবে ওকে অ্যাকসেপ্টেড এটাকে আগামীকাল কাছে ঠিক আছে আরে কন্ট্রাক্টই হলো তো সদস্য অ্যাকসেপ্ট করে না রেফারেন্স পিরিয়ড এখন রেফারেন্স পিরিয়ড আমি মাননীয় সদস্যদের নিকট থেকে 3টি রেফারেন্স পিরিয়ড নোটিশ পেয়েছি সেই নোটিশগুলো পরীক্ষা নিয়ে তারপর গুরুত্ব অনুসারে সভা উত্থাপনের অনুমতি দিয়েছি প্রথমে আমি মাননীয় সদস্য শ্রী হোসেন কর্তৃক আনিত রেফারেন্স নোটিশটি বিষয়বস্তু সভা উত্থাপনের জন্য ওনাকে অনুরোধ করছি স্যার আগরতলা থেকে নতুন প্রস্তাবিত ভারত জাতীয় সড়কটি বিশালগড় বক্সনগর সোনামুড়া বেলুনিয়া পর্যন্ত সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা সম্ভব আমি পিডব্লিউডি দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই বিষয়ে বিবৃতি প্রদানের জন্য আহ্বান করছি বিবৃতি জমা রাখুন তাহলে পরবর্তী তারিখ জানান মাননীয় অধ্যক্ষ মহোদয় আগামী 6 তারিখ আমি বিস্তারিত প্রদান দ্বিতীয় রেফারেন্স নোটিশ এসেছে মাননীয় সদস্য সঞ্জয় মানিক ত্রিপুরা এখন আমি ওনাকে রেফারেন্স নোটিশ বিষয়বস্তু সভা উত্থাপনের জন্য অনুরোধ করছি মাননীয় অধ্যক্ষ মহোদয় আমার রেফারেন্স পিরিয়ডটি হলো উত্থাপিত রেফারেন্স পিরিয়ডটি হলো রাজ্যের সাম্প্রতিক ভয়াবহ বন্যার পরিস্থিতিতে
রাজ্যের সমস্ত অংশের ক্ষতিগ্রস্ত মানুষের অতি সত্ত্বর পুনর্বাসনে রাজ্য সরকার কর্তৃক উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা সম্পর্কে উদ্যোগ। আমি রিলিফ যদিও আজকে আলোচনা, তবুও এটা আমি সরকারি যখন আজকে এটা ডিসকাশন, যেহেতু আপনি বললেন আজকে যেহেতু ডিসকাশন হবে, ওয়ান্স ডিসকাস দ্যাট ক্যানট বি অ্যাকসেপ্ট। আমি তার সাথে নলেজ দিয়ে দিচ্ছি, আপনার রুলস এন্ড প্রসিডিউর এর কন্ট্যাক্ট অফ ডিসকাস করবেন। ওয়ান্স দ্যাট ম্যাটার ইজ ডিসকাস, it cannot be further discussed in the floor of the house. So this is for a time information in selection whether it will be admitted or not. You can ask them, honorable member, to submit ওনারটা একটা ইস্যুতে একটা আপত্তিতে আমার তো অনুরোধ। পর্যন্ত কি বলছে ব্যাপারটা হলো, একবার যেহেতু কোনো ইস্যু ডিসকাস হয় সেম সেশনে, সাধারণত সেম এটাতে যদি আমি যেমন দেখছি এটা একটু কেমন কেমন লাগলো, কারণ আজকে কিন্তু আলোচনা হবে কোনো একটা ইস্যুটা হাউজিতে করবো, আমরা কোনো একটা ইস্যু থাকলে প্লেস করতে পারি যদি স্পিকার কিছু আছে তাকে বলে ফেলবে না, কিছু হবে না, এনিথিং। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার অন্য একটা ইস্যু হচ্ছে এই ফাদের সিচুয়েশনটা নিয়ে রিলেটেড। থাকো, এটা উনি মানে না, আগে তো শুনুন, আজকে ডিসকাশন সলিউশন ডিসকাশন উনি কিছু চাইছে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত, মানে কি কি স্টেপ নিয়েছে, এটা অন্য কিছু আছে না, অন্য কিছু এটা প্রিভিলেজ। আমি মাননীয় সদস্যকে বলবো এটা আজকে হবে, আমি আপনার জন্য ইয়ে হলো আসছে তো আমি একটু সময় দিলাম আপনাকে। হ্যাঁ, সঞ্জয় বাবু আমি সময় দিচ্ছি আপনাকে, আপনি চিন্তা করুন, বললে এই হাউস অন্যান্য অলরেডি আছে তো, আছে রতন বাবু, আমি ওনাকে বলেছি সময় দিলাম, আবার চলতে হলে আপনি কিছু হবে না, যখন আমাদের ব্রেক হবে সেই আমি সময় পরবর্তী সময় না স্যার, না আজকে দিবেন, আমরা একটা টাইম পাওয়া কঠিন, যখন 5টা শেষ হবে তখন আমরা পার্টি লিডারের সাথে কথা বলে একটা সাবজেক্ট তৃতীয় বিষয়টি এনেছেন শ্রী অশোক চন্দ্র মিত্র, শ্রী দীপঙ্কর সেন, শ্রী নির্মল বিশ্বাস। তৃতীয় রেফারেন্স, গত 25শে জুলাই 2024 সন্ধান পত্রিকার প্রথম পাতায় বাদলশীলের খুনিরা স্বমহিমায় পুলিশ ধৃতরাষ্ট্রের ভূমিকায় প্রকাশিত শীর্ষক সংবাদ সম্পর্কে। এখন আমি মাননীয় স্বরাষ্ট্র দপ্তরের আগামী 6 তারিখে, মানে স্পিকার মহোদয় আগামী 6 তারিখে আমার কাছে এমন বলছে এই জন্য উনি দাঁড়িয়েছে। রতন বাবু আপনি গিয়ে বলে কি করছে করে হাউসে বলতে পারবো না, ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমার দৃষ্টি আকর্ষণ নোটিশ। মাননীয় সদস্যদের থেকে 3টি দৃষ্টি নোটিশ পেয়েছি। নোটিশগুলি গুরুত্ব ব্যবহার করে উত্থাপনের সম্মতি দিয়েছি। প্রথম নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য সুশান্ত দেব। নোটিশটির বিষয়বস্তু হলো বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকার জনগণের স্বার্থে বিজয় নদের 2 কিনারা ভাঙন নদীর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সম্ভব। নারীত দৃষ্টি আকর্ষণ নোটিশ সভাকে উত্থাপন করার সময় দিয়েছি। এখন আমি জল সম্পদ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই দৃষ্টি আকর্ষণ নোটিশ বিবৃতি দেওয়ার জন্য অনুরোধ করছি। যদি তিনি আর বিবৃতি জমা রাখেন তাহলে তিনি আমায় পরবর্তী তারিখ জানাবেন, যেদিন তিনি এই বিষয়ে বিবৃতি দিতে পারবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয় আগামী 5 তারিখ কালকে তৃতীয় নোটিশ দিয়েছেন মাননীয় সদস্য শ্রী সুদীপ রায় বর্মন। নোটিশটির বিষয়বস্তু হলো সুদীপ রায় বর্মন, আর তোর নাম আছে কি? আমি সরি এটা হচ্ছে স্লিপ অফ টাং। শ্রী সুদীপ রায় বর্মন মহোদয়, নোটিশের বিষয়বস্তু হলো রিগার্ডিং পারমিশন বাই দ্য গভর্নমেন্ট GOT to use referral hospital within bracket ICM as teaching hospital by ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ। আমি মাননীয় সদস্য কর্তৃক আন্তরিক দৃষ্টি আকর্ষণ নোটিশের সভায় উত্থাপনের সম্মতি দিয়েছি। এখন আমি স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই দৃষ্টি আকর্ষণের নোটিশটির উপর বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আর বিবৃতি দিতে অপারগ হন তাহলে তিনি আমার পরবর্তী তারিখ জানাবেন, যেদিন তিনি এই বিষয়ে বিবৃতি দিতে পারবেন। 6 তারিখ না তৃতীয় নোটিশটি জানতে হবে না, তৃতীয় নোটিশটি দুভাবে দিয়েছেন মাননীয় সদস্য সুদীপ সরকার মহোদয় এবং শ্রী নয় সরকার মহোদয়। নোটিশটির বিষয়বস্তু হলো সম্প্রতি গন্ডাছড়া একটি অনবরের ঘটনাকে কেন্দ্র করে একজন নিরীহ যুবকের খুন
ও এই ঘটনা পরবর্তী সময় দেশ শতাধিক বাড়িঘর আক্রমণ, লুটপাট ও অগ্নিসংযোগ ইত্যাদি ঘটনা সম্পর্কে আমি মাননীয় সদস্য কর্তৃক আইন দৃষ্টি আকর্ষণ নোটিশ সভায় উত্থাপন সম্বন্ধে দিয়েছি। একইভাবে সদস্য দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই দৃষ্টি আকর্ষণ নোটিশ উপর বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আর বিল অপারগ হন তাহলে তিনি আমার পরবর্তীতে তারিখ জানাবেন যে তিনি বিষয়ে বিবৃতি দিতে পারবেন। মাননীয় স্পিকার মহোদয়, এর 6 তারিখ লেইং অফ পেপার অন already decided. Laying of papers on the table of on the house. Now the business given the house laying a copy of the state finance audit report number 1 of 2024 of the Comptroller and Auditor General of India for the year ended 1st March 2023 on the table of the house. Now I request the Honorable Minister in charge of the Finance and Secretary Department to lay a copy of the above mentioned audit report on the table of the house. Respected Speaker, sir, I beg to lay a copy of the State Finances Audit Report, report number 1 of 2024 of the Comptroller and Auditor General of India for the year ended 31st March 2026 on the table of this occasion. Honorable members are requested to kindly to collect the copies of the audit report from the notice office of the Tribunal legislature. Presentation of the finance business, presentation of the demands for excess balance for the financial year 2022-23. সবার পরবর্তী কার্যসূচি ছিল 2022-2023 আর্থিক বছরের ডিমান্ডস ফর গ্রান্টস অফ এক্সেস এক্সপেন্ডিচার সবার সামনে পেশ করা। আমি অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে উক্ত আর্থিক বছরের জন্য ডিমান্ডস ফর গ্রান্টস অফ এক্সেস এক্সপেন্ডিচার সবার সামনে পেশ করতে অনুরোধ করছি। Mr. Speaker, sir, I beg to present the demands of for excess grants relating to expenditure of the government of Tripura for the financial year 2022-23 on the table of this. ক্যান্টিনের একটা লাস্টে একটা আমাদের হয় আজকে এসে 22-23 এক্সেস টাকা কেন? হোয়াট ইজ দ্য রিজন? ইন্ট্রোডাকশন তো কেন? ইন্ট্রোডাকশন করো। নর্মাল বিজনেস সরকারি উত্থাপন কার্যসূচি হলো যে ত্রিপুরা হাউসিং বোর্ড সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বিল 2024 ত্রিপুরা বিল নাম্বার 5 অফ 2024 উত্থাপন। এখন আমি পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে বিলটি সহ উত্থাপন করার জন্য সবার অনুমতিতে প্রস্তাব করতে অনুরোধ করছি। Mr. Speaker, sir, I have a notice of my intention to introduce the Tripura Housing Board Second Amendment Bill 2024, Tripura Bill number 5 of the 2024 on the table of the House. এখন পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি বলে দিচ্ছি। প্রস্তাবটি হলো ত্রিপুরা হাউসিং বোর্ড সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বিল 2024 ত্রিপুরা বিল নাম্বার 5 অফ 2024 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা প্রস্তাবের পক্ষে আছে তারা হ্যাঁ বলবেন, যারা প্রস্তাব বিরোধিতা করেন না বলবেন। আমি মনে করি না, যেহেতু না বলার কেউ নেই তাই সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি গৃহীত হইল। এই সভা অনুমোদনকারী বিল উত্থাপিত। এই সভায় উত্থাপিত বিলটির প্রতিলিপি বিধানসভা নোটিশ অফিস থেকে সংগ্রহ করে নেওয়ার জন্য মাননীয় সদস্য প্রদর্শন করা অনুরোধ করছি। গভর্নমেন্ট বিজনেস রেজিস্ট্রেশন সরকারি বিল সভা পরবর্তী কার্যসূচি হলো ত্রিপুরা স্টেট পোস্ট এন্ড সার্ভিস ট্যাক্স এক্ট অ্যামেন্ডমেন্ট বিল 2024 ত্রিপুরা বিল নাম্বার 7 অফ 2024 উত্থাপন। এখন আমি অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে বিলটি উত্থাপন সভায় উত্থাপন করার জন্য সবার অনুমতিতে প্রস্তাব করতে অনুরোধ করছি। Mr. Speaker, sir, I beg to move or leave to introduce the Tripura State Goods and Services Tax to the 18th Amendment Bill 2024, the Tripura Bill number 7 of 2024 on the table. কি কারণে এটা এনেছেন? এটা পরে দেবো। বলছি এখন অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক প্রস্তাবিত প্রস্তাবটি বলে দিচ্ছি। প্রস্তাবটি হলো ত্রিপুরা স্টেট গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স উইথ ব্র্যাকেট 18 অ্যামেন্ডমেন্ট বিল 2024 ত্রিপুরা বিল নাম্বার 7 অফ 2024 এই সভায় উত্থাপন করার জন্য অনুমতি দেওয়া হোক। যারা প্রস্তাবের পক্ষে হ্যাঁ বলবেন, যারা প্রস্তাব বিপক্ষে না বলবেন। আমি মনে করি না বলার যেহেতু কেউ নেই তাই এই সভা সর্বসম্মতিক্রমে বিলটি পাস হয়ে গেল। সভায় উত্থাপিত বিলটির প্রতিনিধি বিধানসভা আরে গৃহীত হইল গৃহীত। ঠিক আছে ঠিক আছে আসলে 5টাকে ইয়ে করে দেবে এক্সপ্যান্ড এবার দিল্লি। ঠিক আছে ধন্যবাদ বলো ধরিয়ে দেওয়ার জন্য। আরে উত্থাপিত বিলটি প্রতিনিধি বিধানসভা নোটিশ অফিস থেকে সংগ্রহ নেওয়ার জন্য মাননীয় সদস্যদের অনুরোধ করছি। গভর্নমেন্ট রেজুলেশন সবার কার্যসূচি হলে গভর্নমেন্ট রেজুলেশন উত্থাপন করেন বন বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ ইত্যাদি দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী। এখন আমি মাননীয় মন্ত্রী মহোদয় অনুরোধ করছি রেজুলেশনটি সহ উত্থাপন করার জন্য। Honorable Speaker, sir, I hereby give notice of my intention to move the following resolution in the Tripura Legislative Assembly as required under Article 252(1) of the Constitution of India for consideration that the water
Prevention, Control and Control of Pollution Amendment Act 2024, 5 of 2024, as passed by the Parliament, should be adopted in the state of Tripura, as requested by the Government of India, Ministry of Environment, Forest, Climate Change, by PO number Q15012/2/2022 CPW dated 16 February 2024, and the resolution be passed. সবাইকে দেওয়া হবে কপি সবাইকে পাস বলি অ্যাডপ্ট না পাস বলি। আরে রতন বাবু বলবেন, এটা তো রেকর্ডিং হচ্ছে, উনি বলছেন পাস, আর এটি ইন্ট্রোডাকশন হলে তো উনি আমরা কথা পাস করতে পারে না উইদাউট ডিসকাশন। আমাদের একটু পাস করি। এটা ম্যাটারটা হচ্ছে এটা এই যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 5 of 2024 কিন্তু আমাদের দিয়ে দেওয়া হতো ইন ভেরি অ্যাডভান্স। উই ক্যান আরামসে পাস রেজুলেশন সার্কেল প্লেস করেছেন, এখন এখন আমরা ঠিক তাহলে পরে পাস করবো আর ঠিক আছে। হ্যাঁ বলছি তো আজকে সবাই উঠতে হবে, সবাই আপনি অ্যাটেন্ড করার আগে মানুষের আগে তাই একটু আগে বেসিক ডিসকাশন নিয়ে আমরা কি বলছি এবং মাননীয় পরিষদের মন্ত্রী খুবই নাইসলি উনি ইয়ে করেছেন, কিভাবে অ্যাকমোডেট করেন বলবো যে গতকাল আমি একটা শর্ট ডিউরেশন আর একটা সাবজেক্ট দিয়েছি। আপনি যেহেতু যেগুলো আছে এই কারণে দেন নাও হিজ অলসো অ্যাগ্রিড এটা হ্যাঁ পঞ্চায়েতে গিয়ে এটা নিয়ে একটা আলোচনা একটা শর্ট ডিসকাশন হয়। আপনি গতকাল যেটা করেছেন এটা রিভাইভ করতে পারেন, আপনি বলেন যে আবার দেওয়ার জন্য আমি আবার আপনি আবার দিতে হবে না, গতকাল অলরেডি গেছে, আপনি এটাকেও রিভাইভ করতে পারেন, আপনি আমার আবার আজকে সবাই উত্থাপিত গভর্নমেন্ট রেজুলেশন এবং এই বিষয় সংক্রান্ত সংশোধনী প্রতিনিধি নোটিশ অফিস থেকে সংগ্রহ করার জন্য মাননীয় সদস্য আচ্ছা এখন 6 দিবস দরকার নেই। আমরা এই সভা বেলা 2:30 পর্যন্ত বলতে দিল 30 মিনিট 2:30